আমাদের জেনারেল টেন্ডেন্সি কি, রাস্তার মধ্যে বসে আছি জ্যাম, 100 রকম ক্যারেক্টার আমরা কল্পনায় নিয়ে আসি আর গালাগালি শুরু করি। সরকারের এই দোষ, এমকের এই দোষ, ট্রাফিক পুলিশ এটা ঠিক করে নাই, এই লোক কেন ওই দিক দিয়ে গেল, এই রিক্সা কেন এদিকে ঢুকাইছে, সবাই দোষী, খালি আমি ঠিক আছি। মোস্ট অফ দ্য টাইম আমরা ভাবি ভাই আমার কি করার আছে, আমরা ওই জায়গাটাই ভাঙতে চাই। প্রত্যেকেরই অনেক কিছু করার আছে। উদ্যোক্তা শব্দ আসছে উদ্যোগ থেকে, চাকরিজীবী আসছে চাকর থেকে, কাজে ওয়ার্ডটাই ইটসেলফ নেগেটিভ, ডিমিনিং। সে যখন উদ্যোগী টাইপ তখন সে অ্যাচিভ করবে অনেক বেশি, সো তার টপ ম্যানেজমেন্ট তাকে আরো বেশি দায়িত্ব দিতে কমফোর্ট ফিল করবে, তো সে ক্যারিয়ারে গ্রো করবে ডেফিনেটলি। ঠিক স্টার্ট আপ কালচারটাকে আমি পুরা মানে করে দিচ্ছি না, বাতিল করে দিচ্ছি না, বাট আমি এটার খুব একটা ভক্ত না। দুনিয়ার মধ্যে ফেসবুক বলতে গেলে একটাই, ইউটিউব একটাই, গুগল একটাই, মোস্টলি একটাই। কেন সেকেন্ডকে, থার্ডকে, ফোর্থকে? আপনি চিন্তা করেন, সে তখন ইউএসের প্রেসিডেন্ট, যে কান্ট্রি সারা পৃথিবীর সবচেয়ে বড় মোরল্যান্ড, সারা পৃথিবীর সবচেয়ে বড় প্রচার যন্ত্র তারা ওন করে, সেই প্রেসিডেন্টের টুইটারে গিয়ে কেন টুইট করতে হবে? সেই টুইটার যখন তাকে ব্লক করলো, সেটা নিয়ে সে আবার অনেক মাথা গরম করলো, অ্যান্ড দেন সেটাও সে মানে কি টুইটার সেটা গ্রাহ্য করলো না। অনেকগুলো বিগেস্ট বা লার্জেস্ট প্রজেক্টের অনেকগুলোই রাষ্ট্রের না, কোম্পানির। ফর এক্সাম্পল গুগল স্ট্রিট ভিউ, সারা দুনিয়ার বলতে পারেন সমস্ত রাস্তাঘাট এবং চারপাশের ছবি তুলে ফেলছে। এটাকে ছোটোখাটো প্রজেক্ট। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি জাভেদ পারভেজ। আজকে আসলে একটা ঐতিহাসিক মোমেন্টই আমি বলবো, ছোটোখাটো। যদি আমরা এটাকে বড় করতে পারি তাহলে অবশ্যই এটা ঐতিহাসিক হয়ে যাবে। সো আমার সাথে আছে মাহমুদুল হাসান সোহাগ, আমাদের অন্যরকম গ্রুপের একজন অন্যতম প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সো জেনারেলি ও আমার ইন্টারভিউ করে, কিন্তু আজকে আমি ওর ইন্টারভিউ করতেছি। অ্যান্ড আমরা দুজন পরে হয়তো অনেক মানুষকে ইন্টারভিউ করব, এবং সেই উদ্যোগটাই হচ্ছে উদ্যোক্তা কথা, যেটা মোটামুটি আজকে রকমা রিপ্রেজেন্ট করছে। তো আজকের দিন থেকে এই উদ্যোক্তা কথার জার্নি শুরু হলো, এবং আজকে আমরা সোহাগকে পেয়েছি। আমরা খোলামেলা কথা বলবো যে এত কিছু থাকতে এই উদ্যোগটা কেন নেওয়া হলো, এবং আমরা আস্তে আস্তে আরও জানতে থাকবো যে এটার সাথে পিছনে আর কি কি বড় প্ল্যান আছে, সেগুলো কবে নাগাদ এক্সিকিউট হতে পারে, ইত্যাদি ইত্যাদি। সো সোহাগ, তুমি যদি দর্শকদের উদ্দেশ্যে প্রথমে এমনিতে একটু হ্যালো বা শুভেচ্ছা জানানো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে অ্যাকচুয়ালি আমি গেস্টের ভূমিকায় আছি, কারণ আমি ওই এর আগে বই কথা যখন করেছি, প্লাস উদ্যোক্তা কথারও নেক্সট যে পর্বগুলো, ওখানে মোস্টলি হয়তো আমি হোস্ট হিসেবে থাকবো, বাট আজকে আমি গেস্ট। আমরা আজকে জাভেদ ভাই আর আমি কাইন্ড অফ পাতানো খেলা, আমরা দুজনেই এই প্রোগ্রামের অ্যাকচুয়ালি হোস্ট, বাট আজকে উনি হোস্ট, আমি গেস্ট। আমরা অ্যাকচুয়ালি এই উদ্যোক্তা কথা প্রোগ্রাম বা একটা পডকাস্ট যে চালু করতে যাচ্ছি ইনশাল্লাহ, এটা কেন, এটার পেছনে থিঙ্কিংটা কি, এটাতে আমরা কি কি করতে চাই, ভবিষ্যতের স্কোপ কি, এই জিনিসগুলো আমরা আজকে আলোচনায় নিয়ে আসতে চাই। সো আই থিঙ্ক আজকের আলোচনা আপনাদের জন্য হয়তো কাজে লাগতে পারে, ইন্টারেস্টিং হতে পারে। হ্যাঁ, নো ডাউট আমার জন্য ইন্টারেস্টিং হবে, আমি খুব এক্সাইটেড। তো আমার প্রথম যেটা প্রশ্ন সোহাগ তোমার কাছে, সেটা হচ্ছে অনেক উদ্যোগ তো নিয়েছো জীবনে, এবং মেবি অনেকগুলো সাকসেসফুল হয়েছে, এবং মেবি আরো অনেকগুলো আনসাকসেসফুল হয়েছে। সো এই যে উদ্যোগ, আরেকটা নতুন যেটা নামই হলো উদ্যোক্তা কথা, একটা পডকাস্ট, এবং আমরা ঠিক যে সময়টা কথা বলছি অলরেডি বাংলাদেশে অনেকগুলো বাংলা ভাষা পডকাস্ট অলরেডি দেয়ার, এবং অনেকগুলো পপুলার, কোনোটা হয়তো বুঝে পপুলার, কোনোটা না বুঝে পপুলার, উইথ ডিউ রেসপেক্ট টু অল। তো এই নতুন একটা পডকাস্ট আমরা কেন শুরু করতে যাচ্ছি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরকম বলতে হয় না? এরকম বলতে হয়। আচ্ছা, না আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং মাঝে মাঝে বলতে পারি টু বি ভেরি অনেস্ট। টু বি ভেরি অনেস্ট, ওকে। উদ্যোক্তা ব্যাপারটা নিয়ে আসলে আমার এমনিতে একটা ফ্যাসিনেশন আছে। ব্রিগস মায়ার টাইপ ইন্ডিকেটর আছে যে মানুষের প্রোফাইল বের করার, তো ওখানে আমার প্রোফাইলের নাম হচ্ছে ENTP। ওকে, তো ENTP এই প্রোফাইলটার মানে ওকে এক ওয়ার্ড দিয়ে যখন প্রোফাইলের পরিচয়টা বলে, এটা বলে হচ্ছে দ্য এন্টারপ্রেনর। তো আমি অ্যাকচুয়ালি এন্টারপ্রেনারশিপ যখন শুরু করছি তখন তো আসলে বুঝিও নাই কি কেমনে কোথা থেকে হইলো, কারণ তখন তো আমি খুবই পিচ্ছি ছিলাম। তোমাকে আমরা দেখছি সে সময় বুয়েটে, এবং আমরা তোমাকে খুব হিংসাও করতাম, এই ছেলেটা কি করে, ঘোরাঘুরি না করে সে পাইল্যাব নিয়ে কাজ করতেছে। আমরা ভাবতাম তুমি খুব আতেল টাইপের, কিন্তু এখন আমাদের আফসোস হয় ওই সময় তোমার সাথে আমাদের কাজ করা শুরু করে দেওয়া উচিত ছিল। ওকে প্লিজ। তো তখন তো আসলে বুঝি নাই, বাট যত আসলে এই এন্টারপ্রেনর রিয়েল জার্নির ভিতরে যাচ্ছি, তো আসলে বেশি আরও ফিল করতেছি যে এটা আসলে কত গুরুত্বপূর্ণ জিনিস এন্টারপ্রেনর হওয়াটা। এন্টারপ্রেনর বলতে কি বোঝায়, যেটা আমার এক্সপ্লেন করতে হবে আমার ইনশাল্লাহ। আর হচ্ছে যে অ্যাকচুয়ালি এটার ইম্প্যাক্ট কত বেশি হতে পারে, এবং আমার নিজের এক্সাইটমেন্ট আসলে কত বেশি কাজ করে, এই সব কিছু মিলিয়েই বলতে চাই। তো প্রথমত আমি এই উদ্যোক্তা কথা এই প্রোগ্রামটা আমরা কেন চিন্তা করলাম, এইটা বোঝার জন্য আমার মনে হয় শুরুতে বোঝা দরকার যে উদ্যোক্তা জিনিসটা আসলে কি। এক্স্যাক্টলি।
উদ্যোক্তা কারা। ইন জেনারেল আমাদের সবার একটা ধারণা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য চালাবে, একটা বিজনেস এস্টাবলিশ করে, সেই হচ্ছে উদ্যোক্তা। শুধু ধারণা না সোহাগ, আমি বলবো একটা ফ্যাসিনেশনও আছে আমাদের অনেকের মধ্যে, বুঝে বা না বুঝে একটা ফ্লো চলছে এখন যখন আমরা উদ্যোক্তা হইতে চাই। না সেটা ঠিক আছে, সেটা তো সেই ডেফিনেশনটা কি তুমি কি ভাঙবা নাকি ওই না ওর সাথে অ্যাড করব? ওটা তো ঠিক আছে, ওটা তো উদ্যোক্তা যেটা আমরা বুঝি সেটা তো ডেফিনেটলি, বাট আমি বলতেছি যে উদ্যোক্তার স্কোপটা এইটুকুর ভিতরে না। ওকে, উদ্যোক্তা শব্দটা আসছে যেখান থেকে, উদ্যোগ, তাই না? উদ্যোগ নেওয়া বা উদ্যোগ ইনিশিয়েটিভ, চিন্তা করা, ইনিশিয়েটিভ নেওয়া। তো এখন উদ্যোগ যে নেয় এটা তো অনেক রকম উদ্যোগ হইতে পারে। লাইক আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি, সামনে একটা ইট পড়ে আছে, তা আমি ভাবতে পারি ধুর বলে পাশ কেটে চলে গেলাম, বাট আরেকজন ভাবতে পারে ভাই এখানে এটা একটা প্রবলেম, আরেকজন মানুষ ব্যথা পাইতে পারে, সো আমি জিনিসটাকে শোল্ডার করলাম, নিজের কাঁধে দায়িত্বটা ফিল করলাম, দেন আমি এটাকে সরাইলাম। তো এটাও কিন্তু একটা উদ্যোগ, অবশ্যই, তাই না? ফ্যামিলির ভিতরে ঝগড়াঝাটি হচ্ছে, দুজনের মধ্যে কথা বলা বলি বন্ধ, আমি ভাবলাম ভাই আমার কি করার আছে, তারা তাদের মতো থাকুক, বাট আমি চিন্তা করলাম না ঠিক আছে আমি তো একটা এফোর্ট দিতে পারি প্রবলেমটা সলভ করার জন্য। সেম থিং আমার অফিস এনভায়রনমেন্টে কোনো একটা কিছু কেওটিক, কোনো একটা কিছু প্রবলেমেটিক, মেবি আমার এনাফ অথরিটি নাই, স্টিল আমি কিন্তু ভাবতে পারি আমার অথরিটি নাই, বাট যার অথরিটি আছে তাকে তো অ্যাটলিস্ট আমি মেসেজটা কনভে করতে পারি, তাকে প্রবলেমের গুরুত্বটাকে বুঝাইতে পারি, যার মাধ্যমে এই প্রবলেমটা সলভ হইতে পারে। কাজেই আমরা উদ্যোক্তা বলতে অ্যাকচুয়ালি জাস্ট ওই ব্যক্তিদেরকে মিন করি না যারা বিজনেস রান করে। ওকে, আমরা উদ্যোক্তা বলতে মিন করি যে কোনো ব্যক্তি যে কোনো প্রবলেম দেখে জাস্ট অন্য বিভিন্ন জনকে দোষারোপ না করে সে নিজের থেকে এটা সলভ করার জন্য একটা প্রবণতা দেখায় বা একটা সলভ করার চেষ্টা করে। ওকে, আমাদের জেনারেল টেন্ডেন্সি কি, রাস্তার মধ্যে বসে আছি জ্যাম, 100 রকম ক্যারেক্টার আমরা কল্পনায় নিয়ে আসি আর গালাগালি শুরু করি, সরকারের এই দোষ, এমকের এই দোষ, ট্রাফিক পুলিশ এটা ঠিক করে নাই, এই লোক কেন ওই দিক দিয়ে গেল, এই রিক্সা কেন এদিকে ঢুকেছে, সবাই দোষী, খালি আমি ঠিক আছি। ইন জেনারেল টেন্ডেন্সি এটাই। রেদার আমরা বলতে চাই যে মানুষ যদি বরং এভাবে চিন্তা করতো যে এই কেসটাতে দোষ কার, ঠিক আছে কারো না কারো তো বের করাই যাবে, বাট দায়িত্বটা কেন আমি নিচ্ছি না। মোস্ট অফ দ্য টাইম আমরা ভাবি ভাই আমার কি করার আছে, আমরা ওই জায়গাটাই ভাঙতে চাই। এই প্রোগ্রামের যত আমরা ডেপথে যাব ইনশাল্লাহ, শুধু আজকের পর্ব না অন্য পর্বগুলোতেও আমরা ওই জায়গাটাতেই আমরা অ্যাড্রেস করতে চাই যে প্রত্যেকেরই অনেক কিছু করার আছে। ওকে, এই অ্যাটিচিউডটা, সো উদ্যোক্তা বলতে আমরা জাস্ট ওই ব্যক্তি যে ব্যবসা করে বোঝাবো না, উদ্যোক্তা বলতে বোঝাবো ইটস অ্যান অ্যাটিচিউড, ইটস এ ডেইলি অ্যাক্টিভিটি ইভেন, ইটস এ ডেইলি অ্যাক্টিভিটি ইভেন। এই অ্যাটিচিউডটাকে আমরা ফ্রেমিং করতে চাই। এবং আমরা যদি আরও ক্লাসিফাই করি, প্রথমত আমরা যারা বিজনেস রান করি, আমি বলবো যে আমরা তো সরকারি প্রতিষ্ঠান না, আমরা বেসরকারি উদ্যোক্তা। এই সাথে আমি বলবো সরকারি উদ্যোক্তা কারা, সরকারের মধ্যে যারা আছে, লাইক যারা প্রশাসনে আছে, যারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করতেছেন, ওনাদের মধ্যে দেখেন ওয়ান্ডারফুল সব স্টোরি আছে, যাদেরকে আমরা এই প্রোগ্রামে হয়তো ইনশাল্লাহ ইনভাইট করতে চাইবো, যে সরকারের মধ্যে থেকে কথার কথা আমি কোনো একটা মন্ত্রণালয়ে, কোনো একটা ডিপার্টমেন্টে, অধিদপ্তরে কাজ করি, সো আমি আমার চোখের সামনে দেখলাম এটা এই জিনিসটা এরকমের চেয়ে ওরকম হলে আরও ভালো হতো, এবং সে তখন এটাকে নিজে একটা শোল্ডার করলো, দায়িত্বটাকে করে এটাকে সে সলভ করলো, তাহলে আমরা কিন্তু তাকেও উদ্যোক্তা বলবো, ডেফিনেটলি বলবো, তাই না? এবং অনেক ক্ষেত্রে আমাদের বেসরকারি উদ্যোক্তার চেয়ে সরকারি উদ্যোক্তাদের ইম্প্যাক্ট অনেক বেশি, কাজের পরিধি অনেক বড়। ফর এক্সাম্পল, একটা বেসরকারি উদ্যোক্তা লাইক আস, একটা কোম্পানি কেউ ওন করে, রান করে, তো সে ভাবলো যে আমি বছরে 100 কোটি টাকার ফিলান্থ্রপিক কাজ করব, দান করব, মানুষের সেবামূলক কাজ করব। ধরা যাক আমি হেলথ সেক্টর নিয়ে খুব আমি ইমোশনাল, সো আমি 100 কোটি টাকা বছরে দান করে দিচ্ছি হেলথ সেক্টরে, মানুষ যাতে ঠিকমতো ট্রিটমেন্ট পায়। এখন চিন্তা করেন স্বাস্থ্য ডিপার্টমেন্টের বাজেট কত, মানে স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরগুলোর কালেকটিভ বাজেট কত এক্স্যাক্টলি আমি জানি না, বাট এটা তো অনেক হাজার কোটি টাকা। সেখানে যদি কোনো একটা প্রসেসকে ডেভেলপ করে, কোনো একটা মানে ধরেন কোনো একটা ঝামেলা আছে, গ্লিচ আছে, সেটাকে সলভ করে যদি মাত্র 5%, 10% ইফিসিয়েন্সি ইনক্রিজ করা যায়, তাহলে কত শত কোটি টাকার বেনিফিট জনগণ পাচ্ছে। এবং যদি কোনো প্রসেস ডেভেলপমেন্ট হয় ওটা ওয়ান টাইম পাবে না, পেতেই থাকবে ইয়ার্স। তাহলে ওই রকম যে মানুষটা, যাকে হয়তো ইন জেনারেল মানুষটা মনে করবে না উদ্যোক্তা, মনে করবে ও তো চাকরি করে, কাজে আমরা চাকরি করা উদ্যোক্তা, চাকরি না করা উদ্যোক্তা সবাইকে মিন করতেছি। ইভেন আমার কোম্পানিতে বা যে কোনো বেসরকারি কোম্পানিতেও যে জব করে, কারণ আমরা মনে করতেছি উদ্যোক্তা ভার্সেস চাকরিজীবী, জেনারেলি এটাই মনে করি আমরা সবাই। আমরা চাকরিজীবীদেরকেও আমরা তাদেরকে এই মেসেজটা দিতে চাই যে
প্রথম কথা দেখেন যে উদ্যোক্তা শব্দ আসছে উদ্যোগ থেকে, চাকরিজীবী আসছে চাকর থেকে, কাজে ওয়ার্ডটাই ইটসেলফ নেগেটিভ, ডিমিনিং। এবং আমি বলবো আপনি সেই ডিমিনিং মিনিংটা কেন নিজের উপর আপনি আরোপ করবেন? আপনি কেন চাকর হয়ে বসে থাকবেন, তাই না? কেউ কি চাকর হওয়া পছন্দ করে? তাহলে যে মনে করে নিচ্ছে যে ভাই কি হচ্ছে, ভাই আমার তো বোঝার দরকার নেই, আমার এইটুক করতে বলছে, কোনো রকম ফাঁকিবাজি ধরা না পড়ে এই স্টাইলে আমি কোনো রকম করে রিপোর্ট জমা দিলাম আর শেষ, তাহলে এটা তো চাকরের কাজ, অ্যাটিটিউড হলো যে আমি চাকরের মতো ডিফাইন করে দিয়েছে, আমি অতটুকুই করলাম। তাহলে আমি কেন নিজেকে ওরকম একটা ডিমিনিং ক্যারেক্টারের মধ্যে আমি রূপান্তরিত করব? এটা আমার হাতে তো এই অপশন আছে যে ভাই আমি প্রবলেমটাকে ওন করি, দেন আমি নিজের মাথা ঘামাই, আমি নিজে উদ্যোগী হই এবং আমি এটাকে সলভ করার ট্রাই করি। তখন সে কি হলো, উদ্যোক্তা হয়ে গেল। এখন সে বলতে পারে ভাই তাহলে কি বছর শেষে আমাকে উদ্যোক্তা অ্যাওয়ার্ড দেওয়া হবে? দ্যাট ডাজন্ট ম্যাটার। এক্সটার্নাল একটা অ্যাওয়ার্ড, এটা তো আসলে অনেক আমি বলবো হালকা জিনিস। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তো আমার যে ফুলফিলিংটা। দ্বিতীয়ত এই অ্যাটিটিউডের মাধ্যমে আমি কি আরো বড় বড় উদ্যোগ নেওয়ার সাহস পাবো। সো সে যদি মনে করে ওরকম অ্যাওয়ার্ডিং কিছু আমার একটা কোম্পানি হবে, তাহলে সেটারই তো ফার্স্ট স্টেপ হচ্ছে আজকে আমার চোখের সামনে যে ছোট্ট প্রবলেমটা আছে সেইখানে আমি উদ্যোক্তা অ্যাটিটিউড আমি দেখাচ্ছি না কেন? এটা অনেকটা এরকম যে ভাই আমাকে আগে উদ্যোক্তা বানাই দেন, তারপর আমি দেখাই দেবো কেমন উদ্যোগ নিতে হয়। জিনিসটা তো তাহলে এরকম হলো যে ভাই গাছ থেকে আম্পায়ার আগে খাওয়াই দেন, তারপর আমি দেখাবো যে কেমনে এই গাছটা আগে লাগানো দরকার ছিল, তাই না? এটা তো ইট ডাজন্ট ওয়ার্ক ইন দ্যাট ওয়ে যে আগে তুমি গাছ লাগাবা, এটাকে নারিশ করবা, এটা বড় হবে, দেন না তুমি ফ্রুট পাবা। তো এই জন্য আমরা এই ডেফিনেশনটা নিয়ে অনেক সময় খরচ করলাম, বিকজ এই অ্যাটিটিউডটা আসলে কিন্তু এক অর্থে তুমি বলছো তুমি উদ্যোক্তা শব্দটাকে তুমি যোগ করছো, কিন্তু আমার কাছে মনে হলো আসলে আমরা ভাঙলাম, কিন্তু প্রথমে ভেঙে জোড়া দিলাম, এটাই আমার কাছে মনে হচ্ছে। কারণ জেনারেলি স্পিকিং উদ্যোক্তা বলতে কিন্তু আমরা বুঝি যে একটা ছোট জিনিস থেকে বড় করবে কেউ একজন, কিন্তু আজকে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এভেন অনেক বড় হয়ে আছে, তাদের কিন্তু কেউ উদ্যোক্তা বলতে সাহস পায় না, কিন্তু তাদের মেবি বাবা বা দাদা বা এভেন তারাও এক সময় কিন্তু একটা প্রবলেমকে সলভ করতে থেকেই এখানে এসেছে, সেটা উদ্যোক্তা হয়ে গেল। আবার আমরা চাকরি সেক্টরটাকে ধরে নিয়েছিলাম যেটা চাকরি, কিন্তু এখন দেখা যাচ্ছে না, চাকরিটাও এক ধরনের, মানে এখানকার ভিতর প্রত্যেকটা মানুষ এক ধরনের উদ্যোগ নিতে পারেন বা উদ্যোক্তা হতে পারেন। এবং আমি দীর্ঘদিন যেহেতু চাকরি করেছি, চাকরের কাজে করেছি, তো আমি যেটা মিলানাম যে আমার গত 18 বছর আমি কিন্তু এটাই দেখেছি যে যেই সমস্ত এমপ্লয়িরা উদ্যোগ নেয় প্রবলেম সলভ করার জন্য, ম্যানেজমেন্ট কিন্তু তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে, এবং তুমি পুরস্কারের কথা বলছিলে, তারাই কিন্তু আসলে পুরস্কৃত হয়, আইদার উইথ আ মোর ইনক্রিজ ইন স্যালারি বা একটা প্রমোশন কিংবা কোনো একটা অ্যাওয়ার্ড দিয়ে, তারাও কিন্তু তা তো বটে। কারণ সে যখন উদ্যোগী টাইপ, তখন সে অ্যাচিভ করবে অনেক বেশি, সো তার টপ ম্যানেজমেন্ট তাকে আরো বেশি দায়িত্ব দিতে কমফোর্ট ফিল করবে, তো সে ক্যারিয়ারে গ্রো করবে ডেফিনেটলি। ওরকম অ্যাটিটিউড ছাড়া ক্যারিয়ারে তো ইন জেনারেল করা যায় না। হ্যাঁ, আবার আমি জাস্ট মেলাচ্ছিলাম, যেমন আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি, আমরা অলমোস্ট একই রকম সময়, আমাদের কিছু কিছু ছেলে মেয়েরা কিন্তু ওই 4th ইয়ার থেকেই জিআরই টোফেল পড়তে শুরু করতো, কিন্তু আমরা কিন্তু ওদেরকে উপহাস করতাম বা আমরা করতাম না, কিন্তু তারাই কিন্তু এখন হয়তো পিএইচডিটা আমাদের অনেক আগে শেষ করে ফেলেছে, আমরা কিন্তু করতেই পারিনি। সো ওখানেও আসলে তার উদ্যোগটা সে কিন্তু একটু আগেই নিয়ে ফেলেছিল, তার স্বপ্নটা, তার প্রবলেমটাকে সে আগে বুঝতে পেরে ফরওয়ার্ড থিংকিং করেছে। সো আজকে যদি আমাদের কোনো স্টুডেন্টরাও আমাদেরকে এই শোটা দেখে বা দেখবে হয়তো বা, তাহলে আমি মনে করি প্রত্যেকটা সেক্টরের মানুষরাই এটাতে কভার হয়ে যাচ্ছি, যারা চাকরি করছি, যারা ব্যবসা করছি, যারা নন গভর্নমেন্ট কাজ করছি, আমরা সবাই, মানে এই পডকাস্টটা আসলে সবাইকে টাচ করে যাচ্ছে বলে আমার অন্তত মনে হচ্ছে। আমাদের সেটাই টার্গেট। ওকে সো তুমি ওটা বলেছো, তারপর আমি জাস্ট ওই জায়গাটা আরেকবার একটু টাচ করবো, কারণ অনেক কথার এটা হারিয়ে যেতে পারে। মানে এই উদ্যোগটা নেওয়ার দরকারটা কি ছিল, মানে গ্যাপ কি ছিল? আর কাজ তো অনেক হচ্ছে, মানে কেন আমরা এত ইম্পর্টেন্স বোধ করলাম? সারা দুনিয়াতে আমরা এখন যেভাবে আছি, বা আমাদের দেশের ভিতরে আমরা যেভাবে আছি, তা থেকে আমরা কি কেউ দাবি করতেছি যে আমরা একেবারে পারফেক্ট সিচুয়েশনে আছি? না, ইন এভরি রেসপেক্ট তা তো নাই, বরং আমরা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গাতেই আমরা হয়তো ফিল করবো যে ভাই এখানে তো আরো ভালো কিছু হওয়ার ছিল, আরো সুন্দর কিছু হওয়ার ছিল। তাহলে যে প্রবলেমটা এখন এক্সিস্ট করতেছে, সেই প্রবলেমের সলিউশন হওয়ার জন্য যদি আমার উদ্যোক্তা অ্যাটিটিউড সম্পন্ন লোক বেশি হয়, তাহলে পুরো দুনিয়া কত দ্রুত পজিটিভ দিকে টার্ন নেবে, তাই না? তাহলে আমরা আমাদের ফ্যামিলি বলেন, আমাদের সোসাইটি বলেন, আমার কোম্পানি বলেন, আমার রাষ্ট্র বলেন, আমার পৃথিবী বলেন, প্রত্যেকটা জায়গাতেই তো অনেক অনেক প্রবলেম। তা কে সেটা সমাধান করবে? কারণ মোস্ট অফ দ্য কেস মানুষের অ্যাটিটিউড হচ্ছে ভাই আমি কি করব, অন্য কেউ করবে। যে আমি একটা এক্সাম্পল দিই, এই গত 3 দিন বা 4 দিন আগের আমাদের অফিসের একজন এসে আমাকে বলতেছে যে ভাই, সে তার বাচ্চা নিয়ে চিন্তিত, যে ভাই এই ইউটিউবের ভিতরে উল্টা পাল্টা কার্টুন এই সেই, তো এই বাচ্চাদের আবার এগুলো না দেখাইলেও হয় না, তো
তো ভাই আপনি একটা কার্টুন চ্যানেল বানান যেটার ভিতরে খুব সুন্দর সুন্দর কার্টুন থাকবে বাচ্চাদেরকে দেখানোর মতো। তা আমি বললাম তুমি বানাও। তো বললো যে আমি ভাই কেমনে বানাবো, আমার তো এরকম কোনো ক্ষমতা নাই, কিছু নাই, আপনি বানান। আমাকে বলতেছে যেহেতু আমার এগুলো অনেক কিছু করার সামর্থ্য আছে। তা আমি ওকে বললাম যেমন দেখেন এই যে এইখানে আসেন আপনি, ঠিক আছে, ওর এইটুকু উদ্যোক্তা অ্যাটিটিউড আছে যে ও এটা ফিল করে আমার করতে বসে বলছে কাকে বলতে হবে সেটা পারছে। ঠিক আছে, বাট এখন আমি বললাম যে ঠিক আছে দেখো যে আমি তোমাকে আরেকটু ভিতরে নিই কনভারসেশনটার। আমি ওকে বললাম যে দেখো যদি আমার এখন মনে হয় যে এই কাজটা আমি করব তাহলে আমি কিভাবে করব। সো আমি একটা তাহলে টিম ফর্ম করার চেষ্টা করব। আমি শুরুতে খুঁজবো যে ভাই বাচ্চাদের জন্য ভালো ভালো কন্টেন্ট কারা লেখে, এরকম লোক কোথায় আছে, দেন কারা এরকম অ্যানিমেশন বা ভিডিও বানাইতে পারে, এডিটিং করতে পারে, দেন কারা এরকম চ্যানেল রান করতে পারে অ্যান্ড এটাকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করতে পারে। আমি কিছু লোক খুঁজবো, রাইট? আমি ওকে বললাম এই লোক খোঁজার কাজটা তো তুমি এখনই করতে পারো, এর জন্য তো তোমাকে অলরেডি টাকা পয়সাওয়ালা হওয়ার দরকার নাই। বিকজ এবং তুমি যদি এমনভাবে খোঁজো যে তুমি যে প্রবলেমটা ফিল করতেছো তুমি খুঁজলে ডেফিনেটলি এইরকম ফিল করে এরকম মানুষ তুমি অনেক বেশি পাবা। এই জন্য আমি ওকে বললাম যে তুমি আগে এইটা বলো তুমি যদি এই প্রবলেম আসলেই ফিল করো দিনে তুমি এভরিডে কিছু টাইম এটার জন্য খরচ করার জন্য রেডি আসো কিনা। সে বললো আছে। আমি বললাম কতক্ষণ? বললো 2 ঘন্টা, দিনে অ্যাভারেজ 2 ঘন্টা। আমি বললাম এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যে তুমি এটা সলভ করার জন্য তুমি নিয়ত করছো দিনে 2 ঘন্টা সময় আমি এটার জন্য দিব। আমি বললাম তাইলে তুমি দেখো আমি এটা শুরু করলে যা যা করতাম ওই কাজগুলো তুমি 2 ঘন্টা খরচ করে শুরু করে দাও। তুমি তাহলে কি করবা? এখন তুমি খুঁজবা ভাই অনলাইন, কেন এখন তো অনলাইনে জামানা সব সহজ হয়ে গেছে, কোথায় 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 ভালো কন্টেন্ট লেখে, কে কে আছে ভালো এডিটিং করে, তাই না? খুঁজতে থাকলে আমি পাবো, দিলে যদি আমি 2 ঘন্টা করে পাই। অ্যান্ড দেন আমি লোকগুলোকে যখন গ্যাদার করে ফেলবো তাহলে তখন আমার হাতে একটা অপশন হচ্ছে যে এদের মধ্যে যারা অলরেডি ইস্যু দ্বারা মোটিভেটেড হইতে পারে তারা ভলেন্টারি একটা টিম হিসেবে এটাকে সলভ করার চেষ্টা করতে পারে, অ্যাটলিস্ট ফিনিশিং দিতে না পারলেও প্রোটোটাইপ কিছু কাজ করতে পারে। দেন এই প্রোটোটাইপ নিয়ে আমরা তখন আরো এমন লোকজনের কাছে যাইতে পারি যারা এখানে আরো টাকা ঢালতে ইনভেস্ট করতে রাজি হইতে পারে। তাহলে এইটুকু কাজ করা তো আমার হাতেই আছে, এর জন্য তো আর তাকে সোহাগ ভাই হতে হচ্ছে না। অ্যান্ড তাকে আমি আরেকটা বললাম যে দেখো যে তুমি নতুন কার্টুন বানাবা ঠিক আছে, বাট তার আগে দেখো আরো লো হ্যাঙ্গিং ফ্রুট আছে, আরও সহজে করা যায় এরকম কাজ হইতে পারে। কীরকম কাজ হইতে পারে? অলরেডি বিভিন্ন চ্যানেল ঘেটে ঘেটে অন্তত মোটামুটি ভালো যে কার্টুনগুলো আছে, একদম সব খারাপ তা তো নাই, ভালো তো কিছু কন্টেন্ট আছে, সেই ভালো কন্টেন্টগুলোর যে লিস্ট জেনারেট করা এইটা তো ইটসেলফ একটা বড় কাজ। ট্রু। তাহলে আমি বললাম যে দেখো তুমি যদি তোমার এই টাইমটা খরচ করে তুমি এবং সাথে যদি আরও কিছু ভলেন্টিয়ার যুক্ত করতে পারো তাহলে এই লিস্টগুলা অ্যান্ড কন্টেন্টগুলাকে বাছাই করে 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 তোমরা যদি একটা লিস্ট বানাও অ্যান্ড দেন তুমি অনলাইনে যদি প্রোপাগেট করো যে ভাই যে প্যারেন্টসরা এটা নিয়ে টেনশনে আছেন তাদের জন্য আমরা এই লিস্টটা প্রিপেয়ার করছি, অ্যান্ড এই লিস্ট ওয়াইজ কন্টেন্টগুলোকে ডাউনলোড করে আরেকটা প্লেয়ারে যদি ইনস্টল করে বাচ্চার হাতে ধরায় দেওয়া হয়, বাচ্চা তো ইউটিউব চেন না, বাচ্চা চেনে হচ্ছে কার্টুন, বাচ্চা চেনে হচ্ছে কন্টেন্ট, তাহলে ওই প্লেয়ারের ভিতরে যদি তারা কন্টেন্টটা চালায় তাহলে বাচ্চা এমন ধরনের কন্টেন্টে এঙ্গেজ থাকলো যেটা হয়তো তার জন্য ক্ষতিকর না, এবং এটার জন্য অলমোস্ট কোনো টাকা খরচ হওয়ার কিছু নাই। আমি লম্বা সময় নিয়ে একটা উদাহরণ পেশ করলাম যে মানুষ যখন ভাবে ভাই আমার কি করার আছে, তখন যদি সে জাস্ট মনে করে যে এই জায়গাটাতে আমাকে উদ্যোক্তা অ্যাটিটিউডে যেতে হবে, উদ্যোক্তা হ্যাটটা আমি মাথায় দিয়ে চিন্তা করি, তাহলে কিন্তু সে অ্যাকচুয়ালি প্রচুর স্কোপ তৈরি করতে পারবে। মজার বিষয় ওই ছেলেকে এটা বলার একদিন মাঝখানে গেছে, তারপরের দিন আমাকে মেসেজ দিচ্ছে অলরেডি 9 জনের টিম সে বানাই ফেলছে, এবং ইন্টারেস্টিং সেই 9 জনের টিমে একজন পিএইচডি হোল্ডার আছে, একজন বড় মুফতি আছেন, এবং একজন মানে বেশ ভালো প্রোফাইলের 3-4 জনের কথা আমাকে জানাইছে। তাহলে আমি ওইটাই বলতে চাই, মেসেজটা আমরা এইভাবেই কনভে করতে চাইবো যে প্রত্যেকেরই প্রত্যেকটা কেসেই প্রায় করার আছে কিছু, বাট সব কেস নিয়ে সবাইকে কাজ করতে হবে না। যে কেসটা নিয়ে ভেরি ক্লোজ টু মাই হার্ট, যে প্রবলেমটা নিয়ে আমি অনেক বেশি টেন্সড ফিল করি, অনেক বেশি আমার প্রবলেমটা নিয়ে আমার কষ্ট হয়, ইরিটেশন হয়, তাহলে ওইটা সলভ করার জন্য ডেফিনেটলি আই এম এম্পাওয়ার্ড। আরেকটা পয়েন্ট এখান থেকে বলবো যে এই অনলাইনের জামানায় এসে আমরা কিন্তু অনেক এম্পাওয়ার্ড হয়ে গেছি। কারণ আগে যদি আজ থেকে 20 বছর আগে চিন্তা করা হয় যে ভাই আমি একটা ভালো কাজ করছি বাট কেউ আমার চিনে না, কিভাবে কি হবে, মেইন স্ট্রিম কোনো মিডিয়া যদি আমাকে নিউজ না করে মানুষ কেমনে জানবে, এ কথা কিন্তু একসময় সত্য ছিল, এখন এটা সত্য নাই। কারণ সিম্পল একটা মোটামুটি ক্যামেরা যদি কারো হাতে থাকে তাহলে কিন্তু সে যদি নাইস কন্টেন্ট ভালো একটা জিনিস প্রডিউস করে তাহলে কিন্তু মিলিয়নস অফ ইউজারের কাছে সে অর্গানিক্যালি পৌঁছায় যেতে পারে। আজকের দিনে মিলিয়নস অফ ইউজার আমাকে চিনবে এটা এমন কোনো কঠিন কাজ না, অলরেডি লট অফ পিপল হ্যাভ ডান দ্যাট, বাট আজ থেকে 20 বছর আগে মিলিয়ন লোক আমাকে চিনবে এটা কাইন্ড অফ
মোস্ট অফ দ্য মানুষের জন্য মানে ইম্পসিবল ছিল। তাহলে সেই জায়গা থেকে আমি বলবো যে এখনকার জেনারেশনের যারা এই টাইমের মধ্যে দিয়ে যারা আমরা আছি তাদের জন্য এরকম কিন্তু উদ্যোক্তা চিন্তা করাটা কি হয়ে গেছে, আরো ইজি হয়ে গেছে। তার রিসোর্স অ্যান্ড এভরিথিং হাতের মুঠোয় চলে আসছে, তাই না? চ্যাট জিপিটি টাইপের, এআই টাইপের পাওয়ারফুল টুলস চলে আসছে, যেখানে কাইন্ড অফ একটা মানুষ একটা প্রায় পুরো কোম্পানির মতো কাজ একা করে ফেলতে পারে। এই জন্য আমি বলবো এটা একটা ওয়ান্ডারফুল টাইম এন্টারপ্রেনিউরিয়াল অ্যাটিটিউড নিয়ে চিন্তা করার জন্য। পৃথিবীতে এর চেয়ে বোধহয় ফেভারেবল কোনো টাইম ছিল না। প্রত্যেকটা মানুষ যদি অ্যাটিটিউডটাকে ধারণ করে তাহলে প্রচুর প্রবলেম তারা সলভ করতে পারে। রকমারির বিজনেসটা করতে গিয়ে যেহেতু 15,000 আরও ফ্রন্টিয়ার বা অ্যাট সোর্স মানুষের সাথে কাজ করতে হচ্ছে, প্রতিষ্ঠানের সাথে যারা প্রোডাক্টটা তৈরি করে, ওখানে যদি কোনো ডিফিকাল্টি থাকে বা ইনএফিসিয়েন্সি থাকে বা সামথিং যেটা আরও ইমপ্রুভ করা যায়, সেই প্রবলেমটা সাথে নিয়ে রকমারি যত এফিশিয়েন্ট ওয়েতেই কাজ করুক না কেন, এন্ড অফ দ্য ডে কাস্টমার বা ভোক্তা খুশি হচ্ছে না, এবং সামহাও রকমারি ওইটা দেখতে পারতেছে। হয়তো প্রডিউসার ওটা দেখতেও পারছে না, কারণ তার কাস্টমারের সাথে সরাসরি যোগাযোগ হয়তো বা নাই। তো সেখানে এই উদ্যোক্তা নিয়ে যে কাজটা হবে, সেখানে তোমরা প্রথমে টার্গেট করছো যে রকমারির সাথে সম্পৃক্ত 15,000 মানুষকে এই ভিউটা শেয়ার করা। অফকোর্স আমরা এখানে কেউ এক্সপার্ট হইনি, কিন্তু মোস্ট লাইকলি তারা যেহেতু ইকোসিস্টেমে আছে, তারা পার্ট অফ দ্য প্রবলেম, তারা হয়তো বেটার আন্ডারস্ট্যান্ড করবে, এবং তারা ভালো করলে এন্ড অফ দ্য ডে পুরো চেইনটা ডেভেলপ করবে এবং ভোক্তা বেশি বেনিফিট পাবে। সিম্পলি চিন্তা করেন না যে কয়েকজন এন্টারপ্রেনার মিলে নিজেরা জাস্ট যদি ব্রেইনস্টর্মিং করে, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে, তাতেই কিন্তু প্রত্যেকের ডেভেলপমেন্টের জন্য অনেক জায়গায় তারা নিজেদেরকে সাপোর্টও করতে পারে। হ্যাঁ, যেমন ধরুন এইটারই হয়তো কি কেউ উদ্যোগটা নিচ্ছে না, যেখানে এন্টারপ্রেনার প্রত্যেকটা দিন একটা এন্টারপ্রেনার কিন্তু অনেক রকম ইস্যু নিয়ে মানে তাকে হ্যাসেলের মধ্যে যেতে হয়। বাট কেউ একজন যদি জাস্ট বলে যে ভাই লেট আস হ্যাভ এ মানে কফি পার্টি বা টি পার্টি, চলুন ভাই একসাথে মিলে কিছুক্ষণ আড্ডা দিই, তাতেই কিন্তু অনেকের অনেক প্রবলেম সলভ হয়ে যাওয়া সম্ভব। আরেকটা পয়েন্ট আমি বলবো, এবং আমি এটা যেটাও বুঝতে পারছি, যদিও রকমারিকে সেন্টার করে জিনিসটা করা হচ্ছে, বাট ইটস নট অনলি লিমিটেড টু রকমারি বা রকমারির 15,000 পিপল। তাদের কাছে আমরা আগে প্রত্যাশা করছি সাপোর্টটা, কিন্তু এটা এখানে যদি অন্য কেউ বেনিফিটেড হয় তাহলে তো কোনো অসুবিধা নেই। না 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 না, আমাদের তো অ্যাকচুয়ালি হলো টার্গেট হচ্ছে যে এই টোটাল যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের প্রোগ্রাম, এটা অ্যাকচুয়ালি তো মানে ইটস বিগার দ্যান রকমারি। আমরা ওই প্রোগ্রামটার একটা নাম নিজেরা ঠিক করে রেখেছি, অরণ্যের মধ্যে যেমন ছোট বড় ফরেস্ট, বিভিন্ন রকম গাছ থাকে যেগুলো এরকম একটা ইকোসিস্টেমের মধ্যে দিয়ে বড় হয়। ইটস এ ফরেস্ট। হ্যাঁ, ফরেস্ট আমরা এই নামটা চিন্তা করে রেখেছি। সো ওই অরণ্য প্রজেক্টটা হচ্ছে আলটিমেট ভিশন এই এন্টারপ্রেনারশিপ রিলেটেড জিনিসটা। ওইটা এখনো একটা মানে ঠিক ওইরকম খুব কেতাবি বা কনসেপচুয়ালাইজেশন, হ্যাঁ মানে ওইরকম এন্টিটি হিসেবে এখনো আত্মপ্রকাশ করে নাই, কনসেপচুয়ালি আমাদের মাথায় এক্সিস্ট করতেছে। প্লাস করোনার সময় আমরা কিছু পাইলটিং করেছিলাম ওই নাম রেখে। সো ওইটার একটা পার্ট হিসেবে আমরা চিন্তা করতেছি রকমারির ভিতরে এটাকে ডেভেলপ করবো, বাট নট লিমিটেড টু ইট। এর বাইরে আমরা রকমারির মধ্যে যাদেরকে আমরা গ্রো করানোর চেষ্টা করব বা হেল্প করার চেষ্টা করব বা কালেকটিভলি কাজ করার চেষ্টা করবো, এটা হচ্ছে এক্সিলারেশন প্রোগ্রাম বলা যেতে পারে। উনি যাচ্ছে একটা গতিতে, এই গতি কীভাবে বাড়ানো যায়। আর আরেকটা হচ্ছে ইনকিউবেশন প্রোগ্রাম, লাইক যারা আইডিয়া নিয়ে বসে আছে বাট এখনও ইমপ্লিমেন্টেশনে যাচ্ছে না, ওই ফেজগুলো নিয়ে আমাদের কাজ করার ইচ্ছা আছে। আমরা কিছু কাজ করেছি এর আগে। অ্যান্ড শুধু এই প্ল্যাটফর্মের মধ্যে লিমিটেড না, পুরো বাংলাদেশের ভিতরেই আমাদের কাজ করার ইচ্ছা আছে। সে রকমারি প্ল্যাটফর্মে আসুক বা না আসুক, শুধু তাই না, আল্লাহ তো করানোর মালিক, আমাদের ইভেন গ্লোবাল চিন্তা আছে যে গ্লোবালি যদি এন্টারপ্রেনার নেটওয়ার্কের ভিতরে আমরা কানেক্টেড হতে পারি। জাস্ট চিন্তা করেন যে অন্য দেশের একটা লোক একটা প্রোডাক্ট কিনতে চায় আর আমার দেশের লোক একটা প্রোডাক্ট বিক্রি করতে চায়, জাস্ট এই দুইটা লোককে পরিচয় করে দেওয়াটাই কিন্তু একটা হিউজ একটা মানে সাকসেস কেস ক্রিয়েট করতে পারে। সো আমরা অরণ্যের যে ভিশনটা দেখতেছি, যে এন্টারপ্রেনারশিপের ডেভেলপমেন্টের যে টোটাল কাজটা, সেখানে আমরা প্ল্যান করতেছি শুধু রকমারি তো নাই, মানে পুরো বাংলাদেশের ল্যান্ডস্কেপ এবং গ্লোবাল ল্যান্ডস্কেপের মধ্যে আমরা কতটুকু কাজ করতে পারি এন্টারপ্রেনারশিপের ডেভেলপমেন্টের জন্য। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে এটা জাস্ট একটা সূচনা বলা যেতে পারে। রাইট, এক্স্যাক্টলি। আসলে এখনো অনেক লম্বা পথ বাকি, ইনশাআল্লাহ। জি জি। ওকে, সো আমি ওই একটা খুব তারকা চিহ্নিত প্রশ্ন আমি রেখেছিলাম, প্রশ্নটা কতটা কন্ট্রোভার্সিয়ালও হতে পারে। আই থিঙ্ক এই পর্যায়ে এই প্রশ্নটা দেওয়া উচিত, তাহলে দর্শকরা আমাদের সাথে আরও কিছুক্ষণ থাকবেন। সেটা হচ্ছে যে আমরা উদ্যোক্তা অনেকবার বলেছি, কিন্তু ঠিক ওর কাছাকাছি একটা ওয়ার্ড আমাদের দেশে গত 4-5 বছরে খুব ফেমাস হয়ে গেছে, সেটা হচ্ছে স্টার্ট আপ। এবং একটা কালচার তৈরি হয়েছে, এবং আমরা দেখি ইউনিভার্সিটি পড়া ছেলেপেরা 4th ইয়ারে উঠলেই একটা স্টার্ট আপ চিন্তা করে, এবং এরকম অনেকটা ইকোসিস্টেমের ভিতর চলে আসছে। এগেন আমি কাউকে দোষ দিচ্ছি না, বিকজ এভরিবডি হ্যাজ হিজ অর হার অর দ্য কোম্পানিজ প্রায়োরিটি। তো এখানে 7-8 লক্ষ টাকার একটা সিড ফান্ডও
কষ্ট করলে একটু ভালো প্রেজেন্টেশন করলে পেয়ে যায়। কিন্তু আমার সাধারণ চোখে যতটুকু রিসার্চ, কাগজে কলমে না, এর বেশিরভাগই কিন্তু আলোর মুখ আর দেখে না। এবং আমার কাছে মনে হচ্ছে গত 5-7 বছরে বাংলাদেশের এমএনসি গুলোও 2-1টা কোম্পানি এরকম কাজ করেছে, আর বাইরে থেকে ফান্ড আসছে, এখান থেকে ম্যানেজ করছে, এরকম অনেকে করছে। তারা হয়তো এনাফ এফোর্ট দিচ্ছে, রেজাল্টটা আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। সো এতে আমি যেটা খেয়াল করেছি, ইউথদের সাথে কথা বলে বা কাজ করে তাদের মধ্যে একটা হতাশা কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ, যেমন মানে এটা আসলে কি, একসময় বাংলাদেশে কম্পিউটার সায়েন্সের একটা রেভলিউশন ছিল, তারপর এমবিএর একটা রেভলিউশন গেছে, মানে এটা করলেই বোধহয়। এখন আমি দেখছি যে একটা রেভলিউশনের শেষ পর্যায়ে চলে আসছে আমার দৃষ্টিতে, শেষ বছরগুলোতে, যে স্টার্ট আমাকে করতেই হবে। কিন্তু আমার দৃষ্টিতে স্টার্ট আপে বাড়ি খাচ্ছে মানুষ, বাট এখনো হয়তো কনক্লুশনে যাওয়ার সুযোগ আসেনি। প্রথম প্রশ্ন হচ্ছে স্টার্ট আপের উদ্যোক্তা এক কিনা। আমার কাছে মনে হয়েছে যে আলাদা, বাট তুমি আরো বলবে বেশি করে। আর কিভাবে ওই ফেইলিয়ার স্টেপটা আমরা এনশিওর তো করা সম্ভব না, আমরা মিনিমাইজ করতে পারবো, ছেলেমেয়েদেরকে কিভাবে আমরা ওই সম্ভাবনার জায়গাটা তৈরি করতে পারবো? না, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত হচ্ছে স্টার্ট আপের জন্য যারা ট্রাই করে তারা তো হচ্ছে উদ্যোক্তার মধ্যে সবচেয়ে হাই ক্যালিবার হইতে হয় তাদেরকে। সো সেই দিক থেকে তো ডেফিনেটলি স্টার্ট আপের জন্য যারা ট্রাই করবে তারা তো ডেফিনেটলি উদ্যোক্তা, এটা নিয়ে তো কোনো সন্দেহের কিছু নাই। বাট আপনি যদি আমাকে বলেন যে আমি আসলে কোন টাইপ নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, সেটাও আমি জানার ইচ্ছা। আমি সেই জায়গাটাতে ঠিক স্টার্ট আপ কালচারটাকে আমি পুরা মানে ইয়ে করে দিচ্ছি না, বাতিল করে দিচ্ছি না, বাট আমি এটার খুব একটা ভক্ত না। ওকে। কারণ আপনি খেয়াল করবেন যে রকমারি.com আমাদের এই যে কোম্পানি, আমরা কিন্তু ঠিক স্টার্ট আপ কালচারে ঢুকি নাই। তো স্টার্ট আপ কালচারে বলতে আমরা ইন জেনারেল গ্লোবালি যেটা আছে সেটা হচ্ছে যে হাইপার গ্রোথ কাইন্ড অফ কনসেপ্ট, যে লাইক একটা প্রতিষ্ঠান শুরু হবে একটা আইডিয়া নিয়ে, সেই আইডিয়া হয়তো উদ্যোক্তা তার মামা চাচা খালা নানি এদের কাছ থেকে কিছু টাকা পয়সা ধার দেনা করে প্রথমে ছোট্ট একটা প্রোটোটাইপ বানাবে, কিছু একটা ওখানে রেজাল্ট আসবে, যে রেজাল্টটা সে কিছু ইনভেস্টারদের কাছে যাবে, মোস্টলি হয়তো এঞ্জেল ইনভেস্টর্স, এই ফ্যামিলি মেম্বার্সরাও এঞ্জেল ইনভেস্টর্স, বাট তার চেয়ে একটু হয়তো অর্গানাইজ এঞ্জেল ইনভেস্টর্স, যে হয়তো তাকে কিছু টাকা ইনভেস্ট করবে, যে টাকা হয়তো সে রিটার্ন করতে পারলে খুশি, না করতে পারলে হয়তো খুব বেশি সমস্যা নাই। যে টাকা দিয়ে সে কাইন্ড অফ প্রোগ্রাম মানে জিনিসটা আইডিয়াটাকে একটু ফ্লাই করাবে, ফ্লাই করানোর পর ওইটা সাকসেস সহ সে যাবে একজন ইনভেস্টরের কাছে, যে সে পিচ করবে, দেন ওই ইনভেস্টর এই আইডিয়াটার এবং যতটুকু তারা করেছে এটার কত দাম হইতে পারে ভ্যালুয়েশন করে এরকম একটা মেকানিজমের মাধ্যমে তারা একটা দাম ধরে এখান থেকে কিছু শেয়ার কিনে নেয়। দ্যাট ইজ, যে উদ্যোক্তা ছিল সে তার কিছু শেয়ার সেল করে দিচ্ছে, যে টাকাটা শেয়ারটা সেল করে সে টাকাটা পেলো, এই টাকাটা খরচ করে সে এখন খুব র্যাপিডলি কোম্পানিকে বড় করার চেষ্টা করে। এবং এই মানে প্রাতিষ্ঠানিকভাবে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড স্টার্ট আপ যে ইকোসিস্টেম, এখানের একটা কমন জিনিস হলো যে ইনিশিয়ালি তারা প্রফিট করার টার্গেটই করে না। রাইট, মানে তাদের টার্গেট থেকে গ্রো করো, রাইট, যেভাবে পারো বড় করো, লাভ হচ্ছে কি হচ্ছে না এগুলো এখন দেখার দরকার না। এবং তাহলে মানুষের যখন কনফিউজড হয়ে যায় যে ভাই তাহলে লাভ কি হলো যদি লাভই না করে, বিকজ এই খেলাটাই ডিফারেন্ট। তো যখন সে ধরা যাক আরো 1.5-2 বছর ওই টাকা ইনভেস্ট করে কোম্পানিকে অনেক গ্রো করালো, ইভেন লস করে গ্রো করালো, যেটা আমরা অনেক কেস দেখেছি, এ লস করছে সে লস করছে। আমরা যদি ব্যালেন্স শিট এখন দেখি, আজকের দিনও দেখি, সবাই খুবই অবাক হবে, আমি নাম বলবো না, কিন্তু সবাই কি এত বড় কোম্পানি লসে চলতেছে। হ্যাঁ, কারণ স্টার্টআপ গেমটাই তো আলাদা, গেমটাই আলাদা। তারপরে কি হয়, তাহলে আমি ওই 2 বছর দরকার আরো ইনভেস্ট করে কোম্পানিটাকে বড় করলাম, করে তখন আমরা ওই কোম্পানি তখন নতুন ইনভেস্টর আরো বড় ইনভেস্টরের কাছে যায়, যে গিয়ে তখন হয়তো আরো বড় ভ্যালুয়েশন ধর কথার কথা যে আগের বার ভ্যালুয়েশন ছিল 10 কোটি, এইবার ভ্যালুয়েশন হয়ে গেল কথার কথা 100 কোটি। তখন গিয়ে সে আরো কিছু শেয়ার সেল করে, বা আগের ফেজে যে ইনভেস্টর ইনভেস্ট করেছিল সে হয়তো তার কিছু শেয়ার রেখে দেয়, কিছু শেয়ার সেল করে বের হয়ে যায়, বিকজ সে কিনেছিল 10 কোটি টাকার দরে আর এখন বিক্রি করলে 100 কোটি। যে মানে মাছের ইকোসিস্টেমে ছোট মাছ বড় মাছকে খায়, তাকে আবার আরো বড় মাছ খায়, সেরকম একটা ব্যাপার। এরকম করে 2-3 ধাপ বেচাকেনা হতে থাকে, জাস্ট কোম্পানিকে বড় করে। তখন পর্যন্ত টেনশন নাই যে প্রফিট হবে কিনা, তখন তার টেনশন হচ্ছে যে যত কম্পিটিশনে যারা থাকতে পারে তাদেরকে কিল করে দাও। সো তখন তারা কি করে যে অনেক টাকা লস কেন করে, অনেক টাকা বার্ন কেন করে, কারণ ও এমন একটা ইম্পসিবল রেটে এমন একটা সার্ভিস দেয় যেটা ইন জেনারেল দেওয়া সম্ভব না। তখন তো হয় কি, যার পকেট যত লম্বা সে টিকে থাকে, বাকিরা মরে যায়। মানে যে আমার বডির ভিতর অনেক রক্ত আছে না, আমি হাত কাটছি, আপনারও হাত কাটতে বাধ্য করছে, এখন যার রক্ত দ্রুত নিঃশেষ সে মরে যাবে, আর আমি মানে আধা মরা হয়ে হইলো এগোতে থাকবো। তো এখন প্রশ্ন করতে পারেন তাহলে শেষ পরিণতি কি? শেষেও তো লাভ হচ্ছে না, হচ্ছে না। তো শেষ পরিণতি কি? শেষ পরিণতি হচ্ছে এরকম কয়েক ধাপ বেচা কেনার পর তখন যখন মেজরিটি কম্পিটিটর মরে যায়, তখন গ্লোবালি এমন বড় বড় কোম্পানি, এমন বড় ইনভেস্টররা এটা কেনে যাদের এই লাভ লস নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নাই, অথবা তারা
তখন এটা করে যে যেহেতু তখন অলরেডি মার্কেট মনোপোলাইজড হয়ে গেছে, তখন সে সাইজটাকে অনেক সংকুচিত করে, অনেক কাটছাট করে, যেগুলো আমরা অনেক কেস দেখি যে প্রচুর লে অফ হচ্ছে, তখন খুব এফিশিয়েন্ট একটা মডেল এসে দেন তখন সে প্রফিট করে। এবং তখন যেহেতু মার্কেটে কম্পিটিটর নাই, তখন সে ইচ্ছা মতো চার্জিংও করে, যদিও এটা অনেক কেসে সফল হয় না, বিকজ তখন আবার নতুন কম্পিটিটররা আবার মার্কেটে ঢুকে, দেন সে আবারও লস করতে থাকে। আর আরেকটা প্রবাবল এক্সিট হচ্ছে যে শেয়ার মার্কেটে যাওয়া। বাংলাদেশ যদিও শেয়ার মার্কেট অত এখনো ওই না ম্যাচিউর না, হ্যাঁ, তো শেয়ার মার্কেটে গিয়ে ওখানে ওই যে একইভাবে যারা এতদিন ইনভেস্ট করেছে তারা তখন হচ্ছে শেয়ার মার্কেট তার কিছু শেয়ার সেল করে সে তার ক্যাশ নিয়ে বের হয়েছে। সো পুরা জিনিসটাই হচ্ছে কি যে টোটাল ভেঞ্চার ক্যাপিটাল গেমের একটা আউটকাম হচ্ছে যে গ্লোবালি যারা অনেক বিগ ব্রাদার, তো এই গেমটা এমন একটা গেম যে এই সমস্ত পটেনশিয়াল বড় কোম্পানি আলটিমেটলি বিগ ব্রাদারদের কাছে বিক্রি হবে, এটাই হচ্ছে কাইন্ড অফ পরিণতি। মানে এটা ইকোসিস্টেম এভাবেই বানানো হয়েছে। হ্যাঁ, দুনিয়ার মধ্যে ফেসবুক বলতে গেলে একটাই, ইউটিউব একটাই, গুগল একটাই, মোস্টলি একটাই। কেন সেকেন্ড কে, থার্ড কে, ফোর্থ কে, কোনোটা ক্ষেত্রে সেকেন্ডটাও খুঁজে পাওয়া যায়, থার্ড ফোর্থ হারিকেন জ্বালালে খুঁজে পাওয়ার উপায় নেই, তো বোঝা যাচ্ছে না। এবং দেখেন ফেসবুক তার জন্য থ্রেড হইতে পারতো, হোয়াটসঅ্যাপ সে কিনে নিছে, সে ইনস্টাগ্রামকে কিনে নিছে, তাই না? সো আমরা যে প্রশ্নটাতে ছিলাম যে তাহলে আমরা কোন উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করতে চাই, সো স্টার্ট আপ গেম টাইপের যারা অ্যাটিচিউড নিয়ে মাঠে নামে, আমরা অ্যাকচুয়ালি যেহেতু বলছি যে আমরা খুব একটা ভক্ত নাই কনসেপ্টের, তার মানে এটা না যে ওইরকম কোনো কিছুর সাথে আমরা থাকবো না, কাজ করব না, বাট আমাদের প্রাইমারি মেজর এফোর্টটা থাকবে মোর লাইক সাস্টেনেবল বিজনেস, মোর লাইক এসএমই যেগুলো বলে স্মল অ্যান্ড মিডিয়াম যারা আছে, এবং মোর লাইক যারা হচ্ছে কো এক্সিস্ট করতে চায়, যে আমি একা খাবো বাকি সব মেরে ফেলবো, এরকম অ্যাটিচিউডের না। যেমন অনেকে বলতে পারে ভাই রকমারি তো হচ্ছে এলো মানে বইয়ের মার্কেটের অনলাইন শেয়ারে সব প্রায় খেয়ে ফেলছে, বাট আমরা এমন কোনো পলিসি করি নাই যার কারণে আমি মনোপোলাইজ করতেছি, আমি ডিসকাউন্ট দিচ্ছি আবার উল্টা টাকা দিচ্ছি। মার্কেটে অনেক ক্ষেত্রে এরকম মানুষ বলে যে রকমারি চেয়েও সস্তায় কোনো একটা ফেসবুক পেজে পাওয়া যায়, এটা পাওয়া যায়, সেটা পাওয়া যায়, বাট আমরা স্টিল ইভেন এটাও আপনি জানবেন হয়তো যে রকমারির জন্য মেজর থ্রেট কার, রকমারি যদি ট্রুলি ফ্ল্যারিশ করে, যে যারা বুক স্টোর ওনার লাইক ফিজিক্যাল বুক স্টোর ওন যারা করে, আমরা তাদেরকে কম্পিটিটর না বানিয়ে অলরেডি কোলাবোরেটর বানিয়েছি। অলরেডি প্রায় 2000 বুক স্টোর ওনার রকমারির সাথে কানেক্টেড, যারা তাদের সার্টেন কিছু পারচেজ রকমারি থেকে করে। সো আমরা চাচ্ছি যে তারা আমাদের কোলাবোরেটর হোক, তারা টিকে থাকুক, আমরা টিকে থাকি, এটা আমাদের ফিলসফি। সেম থিং আমরা যে ইকোসিস্টেম নিয়ে কাজ করতে চাই, উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে চাই, আমাদের সাথে যারা মানুষজন থাকবে, আমরা চাইবো যে এই আইডিয়াটাকে আমরা যেন ধারণ করি, কো এক্সিস্ট করা, সাস্টেনেবল বিজনেস গ্রো করা, উল্টাপাল্টা করে মার্কেট নষ্ট না করা বা অন্য মানুষকে মানে কিল করে সেটার বিনিময়ে মনোপোলাইজ করা, এই আইডিয়াগুলো না হয়ে আমরা চাচ্ছি যে মোর সাস্টেনেবল এবং ছোটোখাটো জিনিস হইতে পারে, লাইক স্টার্ট আপ ভেঞ্চার ক্যাপিটাল খেলার ভিতরে যদি কেউ যায়, স্টার্ট আপ গেমের মধ্যে যে যায়, যে বললো ভাই আমি 100 গরু পালবো, মেবি বলবো ভাই এইসব আইডিয়া আমার কাছে নিয়ে আইসো না, বিকজ তারা চিন্তা করে হাইপার গ্রোথ, গ্লোবাল স্কেল, যেটাকে স্কেল করে একদম সারা দুনিয়ার মধ্যে ব্যবসাটা রান করা যাবে। বাট আমাদের কাছে এটা কোনো নেসেসারি কন্ডিশন না, রেদার ও ছোট্ট করে একটা কিছু চালাইতে চায় যেটা সাস্টেনেবল, যেটাতে অন্তত অল্প কিছু মানুষ এমপ্লয়েড হলো, কিছু কাস্টমার এখান থেকে একটা ভালো আউটপুট পেলো, দ্যাটস ওকে, উই আর ফাইন উইথ ইট, উই আর রিয়েলি হ্যাপি উইথ দ্যাট। তাহলে সোহাগ, মানে আমরা সোফার যতগুলো ডিসকাশন করলাম ভালো মন্দ মিলাই সকলেই আমরা মোটামুটি এই উদ্যোক্তা কথার ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি আমি বুঝতে পেরেছি। তারপর আমি দর্শকদেরকে অনুরোধ করব যে এই ভিডিওর অন্তত এতটুকু পর্ব অংশ বারবার 2-3 বার দেখতে হবে, নাহলে অরণ্য, রকমারি, উদ্যোক্তার উদ্দেশ্যটা কি, আমরা কোনগুলোকে উদ্যোক্তা বলতেছি, এটা কিন্তু একটা জ্যাম প্যাক হয়ে যেতে পারে, আবার মানুষ ভুলও বুঝতে পারে। পডকাস্টটা তো এই বড় যে স্কিমটা সেটার মাত্র একটা বড় উইং, আমি বলবো এটা মুখপাত্র, মানে জিনিসটা ভিশনটা মানুষকে বোঝানোর জন্য বারবার বলা, বিভিন্ন মানুষদের আইডিয়াকে এটার সাথে মিক্স করা, যাতে মানুষ আরো বেটার বুঝতে পারে যে জিনিসটা স্প্রেড, হ্যাঁ মানে এখান থেকে ইন্সপিরেশন পাওয়া, দেন হচ্ছে এখান থেকে গাইডলাইন পাওয়া। ওকে, ফাইনালি কোনো মানুষ বা এক গ্রুপ অফ পিপল তো এটা শুনতেছেন এবং তাদের ভিতর একটা উদ্যোক্তাশিপ আস্তে আস্তে তৈরি হচ্ছে, হ্যাঁ, তো তাদেরকে নিয়ে আমরা কি করব বা তাদেরকে নিয়ে তোমার পরিকল্পনাটা কি? ওকে, সো আমরা এই উদ্যোক্তা কথা, এটা তো অ্যাকচুয়ালি একটা জাস্ট পডকাস্ট, বাট এই যে টোটাল উদ্যোক্তা ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা আমরা লঞ্চ করতে যাচ্ছি বলতে কি সফটলি আসলে লঞ্চ হয়ে গেছে। আমরা অলরেডি রকমারির
তে থাকা এরকম কিছু উদ্যোক্তার সাথে অলরেডি একাধিকবার বসেছি, তাদের পেইনগুলো, তাদের প্রবলেমগুলো, চ্যালেঞ্জগুলো, ভিশনগুলো একটু বোঝার চেষ্টা করেছি। সো একদিক থেকে বললে জিনিসটা শুরু হয়ে গেছে। আর আরেক দিক থেকে যদি আমরা বলি যে আমরা এটাকে গুছিয়ে কিভাবে শুরু করব, সেই জায়গাটা কীরকম আমরা চিন্তা করছি। সো আমরা প্রথমত চিন্তা করছি যে 3টা লেয়ারে আমরা কাজটা করতে চাই ইনশাল্লাহ। 3টা লেয়ারের মধ্যে প্রথম লেয়ারটা হচ্ছে কাইন্ড অফ গণ লেয়ার, মানে যে জিনিসগুলো আমরা সবাইকে কমিউনিকেট করার চেষ্টা করবো, লাইক পডকাস্ট। এটা কোনো বাউন্ডারি নাই, এনিওয়ান ক্যান অ্যাক্সেস, এনিওয়ান ক্যান ওয়াচ আওয়ার পডকাস্ট। সো এরকম কিছু জিনিস যেটা উদ্যোক্তাদের জন্য হেল্পফুল হতে পারে, এই ধরনের বিভিন্ন রকম রিসোর্স, বিভিন্ন রকম কাইন্ড অফ কোর্স হতে পারে, বই হইতে পারে, ভ্যালুয়েবল ইন্টারভিউজ হইতে পারে, বিভিন্ন রকম টুলস হইতে পারে, সফটওয়্যার হইতে পারে। এই জাতীয় জিনিসের মানে আমরা একটা কি নাম বলে, একটা ইয়ে করে কালেকশন করে, হ্যাঁ রিপোজিটরি করে আমরা হচ্ছে এটা হচ্ছে তাদের সাথে শেয়ার করতে চাই টাইম টু টাইম। এটা একটা পার্ট, এবং এটা ইউনিভার্সাল, এটা সবার জন্য, সবাই পাবে, যারা সবার জন্য বলতে যেমন ধরেন পডকাস্টও তো একদম অনলাইনে থাকবে, যে কেউই চাইলে দেখতে পারে। আর এমনিতে অন্য যে জিনিসগুলো, রিসোর্সগুলো আমরা শেয়ার করতে চাই, সেক্ষেত্রে আমরা মোস্টলি আমাদের এখানে যে উদ্যোক্তারা আছেন রকমারিতে, তাদের যেহেতু আমাদের কমিউনিকেশন করার টুলস আছে, লাইক আমাদের প্যানেলের থ্রুতে আমরা যোগাযোগ করতে পারি, ইমেলের মাধ্যমে, SMS-এর মাধ্যমে, ওরকম বিভিন্ন ওয়েতে আমরা কমিউনিকেট করে করে তাদের সাথে আমরা রিসোর্সগুলো শেয়ার করতে চাইবো। আর এখানে যদি কোয়েশ্চেন করেন যে রকমারির বাইরে যারা, তারাও যদি এখন ইন্টারেস্টেড হয় এটুকু পাওয়ার জন্য, এটার আমরা একটা স্কোপ রাখবো। এক্স্যাক্টলি কীভাবে চিন্তা করি না, বাট হয়তো আমরা সার্টেন একটা ফর্ম বা কোথাও আমরা হয়তো সাইটে রেখে দিব, যারা ইন্টারেস্টেড ফর্মটা ফিল আপ করলে তার ইনফরমেশন পেয়ে গেলাম, দেন এটা যেহেতু আমরা সবাইকে দিচ্ছি তো তাকে দিতেও আমাদের কোনো সমস্যা নেই, কাইন্ড অফ এরকমভাবে আমরা জিনিসটাকে অ্যাকোমোডেট করবো। এটা ফার্স্ট লেয়ার। সেকেন্ড লেয়ার যেটা, সেটা হচ্ছে এইখানে হবে সিলেক্টেড গ্রুপ অফ পিপল। যেমন কথার কথা যে আমরা যাদেরকে এরকম সব কিছু কমিউনিকেট করতেছি, এদের মধ্যে যারা মোর ইন্টারেস্টেড, যারা আরও অ্যাকচুয়ালি গ্রো করতে চায়, ওই মাইন্ডসেট আছে, কিছু প্রসেসের মধ্যে দিয়ে আমরা ওই মানুষগুলোকে ফিল্টার আউট করার চেষ্টা করব। ফিল্টার করার পর আমাদের সেকেন্ড লেয়ার যেটা হবে, সেটা হচ্ছে যে এরকম সিলেক্টেড গ্রুপ অফ পিপল, মানে অ্যাজ এ গ্রুপ কিছু আমাদের ইন্টারাকশন, লাইক এটা একটা ওয়ার্কশপ মডেল হোক, নিজেদের ভিতর নেটওয়ার্কিং হোক, এই জাতীয় জিনিস যেটা ঠিক ইন্ডিভিজুয়াল না, আবার গণও না, সিলেক্টেড গ্রুপ, একটা ক্লোজ গ্রুপ। জি, সেই ক্লোজ গ্রুপের থ্রুতে ওখানে আমরা অনেক ধরনের অ্যাক্টিভিটিস করতে চাই। মোস্টলি হচ্ছে তাদের যে চ্যালেঞ্জ সেটা ওভারকাম করা, তাদের যে নেটওয়ার্কিংটা দরকার, বিভিন্ন রকম সাপোর্ট দরকার, ওই জিনিসগুলো কীভাবে অ্যাকোমোডেট করা যেতে পারে, এবং ওখানে 1-to-1 মানে পার্সন টু পার্সন ইন্টারাকশন হওয়ার সুযোগটা যাতে আমরা তৈরি করতে পারি। আর যেটা সবচেয়ে টপ লেয়ার, দ্যাট ইজ একদমই সিলেক্টেড ফিউ, দ্যাট ইজ যাদেরকে গ্রুপ হিসাবে আমরা এখানে গ্যাদার করলাম, এর ভিতরেও যারা অনেক বেশি গ্রোথ অ্যাটিটিউডের, অনেক ভালো কিছু করতে চায়, সেরকম সক্ষমতা অর্জন করেছে বা করার রাস্তায় আছে, বড় স্বপ্ন দেখতে পারে, তাদেরকে অ্যাকচুয়ালি আরও সিলেক্টেড গ্রুপের মধ্যে এনে ইভেন 1-to-1 কেস হিসেবে নিয়ে তাদেরকে গ্রুম করার চেষ্টা করা, 1-to-1 মেন্টরিং, কোচিং এরকম লেভেলে। সো এখন প্রশ্ন করতে পারেন যে কি ধরনের সার্ভিস অ্যাকচুয়ালি আমরা চিন্তা করতেছি, মেবি এটা সবারই কমন কোশ্চেন, যে উদ্যোক্তা যে আমরা ডেভেলপ করব বলতেছি, এখানে আমরা আসলে হোয়াট উই আর অফারিং। প্রথমত আমি আবারও বলতেছি যে আমরা এমন এক্সপার্ট না যে আমরা সব বুঝে গেছি আর বাকিদের এখন জ্ঞান বিতরণ করতে চাই, বরং এটা হচ্ছে কাইন্ড অফ একটা কালেকটিভ জার্নি, এটা একটা কালেকটিভ জার্নি। সো এই কালেকটিভ জার্নির ভিতরে আমরা অ্যাকচুয়ালি কী কী ধরনের জিনিসপত্র চিন্তা করতেছি, কারণ ইমপ্লিমেন্টেশনে গেলে তখন হয়তো অনেক কিছুই হয়তো চেঞ্জ হতে পারে, বাট আমরা কী চিন্তা করতেছি, চিন্তার মধ্যে এরকম আছে যেটা, সেটা হচ্ছে কোচিং অ্যান্ড মেন্টরিং। সো কোচিং জিনিসটা একটু আমি স্পেশালি বলতে চাই, বিকজ আমিও একটা লম্বা সময় পর্যন্ত বুঝতাম না যে কোচিং মেন্টরিং এগুলো ডিফারেন্স কী। সো রাইট নাও আমার কোচ আছে, সো প্রোডাক্টিভিটি কোচ। সো এই কোচ থাকার আগের আমি পরের আমির মধ্যে অনেক ডিফারেন্স, বিকজ প্রত্যেকটা মানুষ যদি রাইটলি সে একটা কোচ পায়, কোচ তাকে যে ঠিক জ্ঞান দেয় এরকম না, কোচ হতে তাকে রাইট কাইন্ড অফ কোয়েশ্চেন করে, তার প্রোডাক্টিভিটি ইনশিওর করার জন্য কাইন্ড অফ তাকে অ্যাকাউন্টেবল করে। সো এটার মাধ্যমে যে কোনো একটা এন্টারপ্রেনর যত প্রোডাক্টিভ হোক, স্টিল 2x 3x 5x গ্রোথ প্রোডাক্টিভিটির জায়গা থেকে আনা, এটা আসলে অনেক ডিফিকাল্ট কিছু না। কারণ আমি এন্টারপ্রেনারশিপ জার্নির ভিতরে আছি কত 22-23-24 বছর ধরে, স্টিল এই লাস্ট 1 ইয়ারও আমি নতুন এত কিছু শিখেছি, এত জায়গা আমি আগের তুলনায় ইমপ্রুভ করতে পেরেছি, যে আমি মনে করি যে জাস্ট এগুলো কেন আমি আগে জানলাম না। একইভাবে মেন্টরিং বলতে যারা এই রাস্তাটা পাড়ি দিয়েছে, তাদের সাথে কথা বলে তার প্রবলেমটাকে থ্রো করে সেখান থেকে ডিরেকশন পাওয়ার চেষ্টা করা। যেমন কোচরা ইন জেনারেল ওই বুদ্ধি পরামর্শ দিতে চাইবে না, বা ওটা তার রোল না, বাট মেন্টররা তারা হচ্ছে বুদ্ধি পরামর্শ দেয়। ফর এক্সাম্পল, কেউ হয়তো বুক ইন্ডাস্ট্রিতে আছে, এই বুক ইন্ডাস্ট্রিতেই অন্য একজন সিনিয়র যে কন্ট্রিবিউট করতে চাচ্ছে, সো এ যদি তার প্রবলেমটা শেয়ার করে, সে হয়তো তার এক্সপিরিয়েন্স থেকে খুব ইজিলি তাকে খুব ভালো কিছু পরামর্শ দিতে পারে। এর বাইরে আছে নেটওয়ার্কিং,
হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, লাইক মানুষের মধ্যে যদি পরস্পর আমরা পরিচয় করাই দিতে পারি। যেমন আমরা রিসেন্ট টাইমে একটা কাইন্ড অফ এই ধরনের হয়েছে, একটা আমরা কানেকশন করে দিয়েছি যে একজন হচ্ছে ডেভেলপার কাইন্ড অফ বিজনেস লম্বা সময় ধরে করেছে, সে বিল্ডিং বানাইতে পারে, আর আরেকজন আমাদের উদ্যোক্তাদের একজন, সে হলো কোর্স করায়, সে হচ্ছে বিল্ডিংয়ে স্টুডেন্টদেরকে রাখে আবাসিকভাবে, কিন্তু তার এখন প্রবলেম হচ্ছে বিল্ডিংয়ের অ্যাকোমোডেশন, কারণ ওই বিল্ডিংগুলো ডিজাইনই করা না এটা এই পারপাজে, সো ইনএফিসিয়েন্সি প্লাস বাড়িওয়ালা বিভিন্ন সময় এটা বলে সেটা বলে, তার আবার ওই টাকা নাই, ওই এক্সপিরিয়েন্স নাই যে কেমনে বিল্ডিং বানাইতে হয়। সো একজন হচ্ছে বিল্ডিং বানায় চাচ্ছে হলো বেচে না দিয়ে ওখানে একটা সার্ভিস রান করতে, যে কন্টিনিউয়াসলি সে মানি জেনারেট করতে পারে, আর আরেকজন বিজনেসের অভাবে ব্যবসাকে গ্রো করতে পারতেছে না। তাহলে দেখেন এই দুইটা লোকের পরিচয় হয়ে যাওয়া মানেই কিন্তু দুইজনই বেনিফিটেড হয়ে গেল, এবং এটা কিন্তু খুব ইজি একটা ডিল। এটা একটা এক্সাম্পল হিসেবে বললাম, এরকম হাজার 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 জিনিস হওয়ার মতো আছে, জাস্ট যদি আমরা রাইট পিপলকে রাইটভাবে কানেক্ট করে দিতে পারি। এটা নেটওয়ার্কিংয়ের পার্ট, বাট একটু আলাদাভাবে বলা দরকার, সেটা হচ্ছে যে একটা বিজনেসের কোর যদি দুইটা পার্ট বলি, একটা কি যে জিনিস একটা প্রোডাক্ট বানানো, একটা হচ্ছে বেচা। এই বেচার জায়গাটাতে এসে মানুষের একটা লম্বা স্ট্রাগল থাকে, যে কিভাবে তার এই প্রোডাক্টটা ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারে। তো সেখানে আমরা অলরেডি কিছু কাজ করতেছি, যেমন রকমারিতে অলরেডি অ্যাফিলিয়েটর প্রোগ্রাম চালু হয়েছে অলরেডি, বোধহয় প্রায় আমাদের সাইন আপ করা অ্যাফিলিয়েটর হয়ে গেছে প্রায় মেবি 10,000-এর কাছাকাছি, যার মধ্যে অ্যাক্টিভ অ্যাফিলিয়েটরও প্রায় বোধহয় 1,500 বা 2,000 আছে। সো যেমন এটা আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি, বিকজ অ্যাফিলিয়েটর প্রোগ্রাম তো আমরা শুরু করেছি মাত্র কয়েক মাস। সো এটা যদি আর একটু ম্যাচিউর হয়, এখানে যদি ধরেন কথা 5,000 10,000 অ্যাক্টিভেটেড অ্যাফিলিয়েটর থাকে, আর এখানে যদি একজন প্রোডাক্ট ওনার, তার যদি কোনো একটা প্রোডাক্ট যদি লিটারালি নাইস হয়, মানুষ এটা নিতে চায়, তাহলে এই অ্যাফিলিয়েটর প্রোগ্রামের মাধ্যমে এই প্রোডাক্টটা লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া কিন্তু এত ডিফিকাল্ট কিছু না। সো এটা একটা আমরা বললাম। এর বাইরেও আমরা মেইন স্ট্রিম মিডিয়া, বড় বড় ইনফ্লুয়েন্সার্স, ওনাদের সাথে অলরেডি আমরা কথা বলা শুরু করেছি। সো তাদেরকেও আমরা অনবোর্ড করতে চাই আমাদের এই প্রোগ্রামে। ওকে, ফর এক্সাম্পল, তাহলে আমরা যে সিলেক্টেড এন্টারপ্রেনারদেরকে আমরা সিলেক্ট করব, তাহলে আমরা যখন যে মেকানিজমগুলো অলরেডি অ্যাক্টিভেট করেছি, মেইন স্ট্রিম যে মিডিয়া যারা এই প্রোগ্রামে অ্যাড হইতে চায়, ইনফ্লুয়েন্সার্স যারা এই প্রোগ্রামে কন্ট্রিবিউট করতে চায়, তখন আমরা কিন্তু এই লোকটাকে, আমার এই এন্টারপ্রেনারকে এদের সাথে কানেক্ট করে দেওয়াটাই তার জন্য হিউজ মার্কেটিংয়ের বুস্ট, যেটা সে একা এত জুনিয়র অবস্থায় তার জন্য হয়তো ওই পর্যন্ত পৌঁছানো মাইট বি ভেরি ডিফিকাল্ট। এর বাইরে যেটা সবচেয়ে কমন অ্যান্ড মানুষের জন্য সবচেয়ে যেটা মনে করে যে হেল্প দরকার, সেটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট। যদিও মানুষ মনে করে যে ইনভেস্টমেন্টটাই তার সবচেয়ে বড় সমস্যা, অ্যাকচুয়ালি না, তার সবচেয়ে বড় সমস্যা সে নিজে, তার গ্রোথ অ্যাটিটিউড অ্যান্ড তার ক্যাপাবিলিটির ঘাটতি, সেটা স্টিল ইনভেস্টমেন্ট তো একটা ইম্পর্টেন্ট পার্ট। এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই ইনভেস্টমেন্টের জায়গাটাতেও এক ঢেলে আমরা একাধিক পাখি এখানে মারার সুযোগ আছে, বিকজ লট অফ পিপল আর দেয়ার, যাদের আইডল মানি পড়ে আছে, তারা রাইট একটা জায়গা খুঁজতেছে ইনভেস্ট করার। আবার এই দিক থেকে প্রচুর উদ্যোক্তা আছে যাদের কিছু ইনভেস্টমেন্ট দরকার, যে ইনভেস্টমেন্টটা হলে সে তার ব্যবসাটাকে গ্রো করতে পারতো। রকমারি এই জায়গাটাতে খুব ইজিলি একটা ভালো ভূমিকা প্লে করতে পারে, কারণ আমরা অলরেডি এটা এক্সপেরিমেন্টালি কিছু করেছি অলরেডি। যেমন আমাদের এখানে যে উদ্যোক্তারা আমাদের থ্রুতে সেল করে, তো তাহলে আমি কিন্তু তার সেলস ডাটা আমার কাছে আছে, নেক্সট 3 মাস 6 মাস 1 বছর তার ব্যবসাটা কতটুকু রেভিনিউ আর্ন করতে পারে, অ্যাটলিস্ট আমার থ্রুতে যতটুকু হচ্ছে সেটার কিন্তু আমরা কাইন্ড অফ প্রেডিক্ট করতে পারি। ফলে কোন একটা ইনভেস্টরের টাকা এনে যদি আমি এই লোকটাকে দিই, এরকম কোনো মেকানিজম যদি আমরা ডিজাইন করি, তাহলে কিন্তু এটা অনেক সিকিউরড, বিকজ তার ওই টাকা রিটার্নটা আমাকে টাকার অঙ্কে উদ্ধার করতে হচ্ছে না, তার যে সেলস সেটার থেকে এটা অ্যাডজাস্ট হয়ে এটা সম্ভব। নট নেসেসারিলি ঠিক এই মডেলেই হতে হবে, বাট আমি বলতে চাচ্ছি যে লট অফ অপরচুনিটি, হ্যাঁ এক্স্যাক্টলি, যে আমরা ইনভেস্টমেন্টের একটা আমব্রেলা তৈরি করতে পারি, যেখানে যারা ইনভেস্ট করতে চায় তারা এখানে জয়েন করতে পারে, যারা এখানে ইনভেস্টমেন্ট পেতে চায় তারা এখানে জয়েন করতে পারে, এবং একটা সেফ অ্যান্ড একটা মানে সুন্দর একটা পদ্ধতি হয়তো এখানে ইন্ট্রোডিউস করা সম্ভব ইনশাল্লাহ। সো দিজ আর দ্য থিংস আমরা যেগুলো চিন্তা করতেছি, যে নেটওয়ার্কিং, মার্কেটিং সাপোর্ট, অলরেডি তো রকমের ডিস্ট্রিবিউশন সাপোর্ট দিচ্ছেই, তার বাইরে ইনভেস্টমেন্ট, কোচিং, মেন্টরিং অ্যান্ড রিসোর্সেস, এই সব কিছু মিলিয়ে একটা উদ্যোক্তার জন্য কমফোর্টেবল জার্নি তৈরি করা, ইকোসিস্টেম দেওয়া, যেটার থ্রুতে সে হয়তো দ্রুত ফ্লারিশ করতে পারে। এন্টারপ্রেনিউরিয়াল জার্নিতে শুরুতে যারা থাকে তাদের খুব বড় ধরনের প্রবলেম হয়, ট্যাক্স ভ্যাটের হিসাব বোঝে না, অ্যাকাউন্টিং বোঝে না, সে হয়তো সার্টেন প্রোডাক্ট লস করতেছে, তার ক্যাশ ফ্লো বোঝার উপায় নাই, সে ক্যাশ ফ্লো বুঝে না, সে অ্যাসেট বুঝে না, লাইবিলিটি বুঝে না, যে কারণে অনেক বড় ধরা খাওয়ার পর বুঝে যে আমি কেন ধরা খাইলাম। এরপরে লিগাল অনেক ইস্যুস আছে, যে ইস্যুসতে গিয়ে সে আটকায় যাচ্ছে, জাস্ট হয়তো আইনটা সে জানতো না, হয়তো সে মানি লন্ডারিং করে ফেলছে, সে বুঝে নাই যে এটা একটা মানি লন্ডারিং কেস, আর অনেক ধরনের বিপত্তিতে সে পড়ে যায়। সো এই সাপোর্ট সিস্টেমটাও আমরা চাই যে তাদেরকে এই সব জায়গাতে এডুকেট করা। এখানে অলরেডি আমরা যেহেতু লম্বা সময় ধরে বিজনেস করতেছি, এখানে আমাদের কিছু নেটওয়ার্ক আছে,
তো যে কেউ যে ভ্যালিড এবং ইথিক্যাল বিজনেস করে অ্যান্ড যে সাপোর্টটা সে ডিজার্ভ করে সেই সাপোর্টটা যাতে এখানে অ্যারেঞ্জ করা যায় এই জায়গাগুলো থেকে। সো এটাও আমাদের একটা বড় চিন্তার জায়গা। আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আছে হলো হিউম্যান রিসোর্স। এখানে দেখবেন যে কিছু কিছু কোম্পানি আছে যারা স্কিল ডেভেলপমেন্ট করে, লোকজনকে গ্রো করে, সো তারা আবার লোকজনকে প্লেস করতে পারতেছে না। আর এদিকে আবার কোম্পানিগুলোতে হাহাকার যে ভাই আমি ইন্টারভিউর পর ইন্টারভিউ নিচ্ছি, ভালো লোক খুঁজে পাচ্ছি না। তো এখানে যেমন ম্যাচ মেকিংয়ের মধ্যে এটা চলে আসে, বাট আমি স্পেসিফিক্যালি এটা উল্লেখ করতেছি বিকজ হিউম্যান রিসোর্স একটা সবচেয়ে ইম্পর্টেন্ট রিসোর্স। তো সেখানেও আমরা এমন একটা ইকোসিস্টেম বিল্ড করতে চাই যাতে এই ম্যাচ মেকিংটা সহজ হয়। একদিক থেকে প্রচুর সাপ্লাই, হ্যাঁ সাপ্লাই থাকে, যাতে হচ্ছে আমার এন্টারপ্রেনার যারা তারা একটা রাইট পিপল খুঁজে বের করতে, তার এখন যে স্ট্রাগল সেই স্ট্রাগলটাকে মিনিমাইজ করা যায়। আমার তো একটা ক্লারিফাইং কোশ্চেন, তারপর একটা জিনিস আমি লোভ সামলাতে পারছি না, সেটা হচ্ছে আমিও যেহেতু একটা এন্টারপ্রেনারশিপ জার্নির ভিতর দিয়ে যাচ্ছি, সো আই উড লাইক টু বি পার্ট অফ ইট। মানে ইন্টারভিউর বাইরে গিয়ে আমাকেও শেখাও, প্লাস হচ্ছে শিখাবো, এটা কথাটা ঠিক হবে না, সাপোর্ট লেট আস ডিসকাস। হ্যাঁ, লেট আস ডিসকাস। এন্ড অলসো আমরাও যেহেতু কোচ জেনারেট করার চেষ্টা করতেছি, তো তারাও হয়তো বা এখানে এসে ইকোসিস্টেমে অন্যদেরকে কোচ করার ক্ষেত্রে হেল্প করতে পারবে হয়তো বা। এক্স্যাক্টলি শিওর। সো এই ধরনেরই হচ্ছে ইকোসিস্টেমটা একজন আরেকজনকে হ্যান্ড হোল্ড করবে এবং সাপোর্ট করে আগায় নিয়ে যাবে। জি জি জি, এটাই তো উদ্দেশ্য। ডেফিনেটলি। সো দু একটা ক্লারিফাইং কোশ্চেন, যে প্রথম যে লেয়ারটা যেটা হচ্ছে আসলে অনেক সবার জন্য, এটা কি ওয়ান ওয়ে কমিউনিকেশন না এখানে কোনোভাবে বোথ ওয়ে কমিউনিকেশনের কোনো সুযোগ থাকবে? মোস্টলি ওয়ান ওয়ে টাইপের হবে, মোস্টলি ওয়ান ওয়ে, তবে টু এর ব্যবস্থা এখানে আছে। যেমন ধরেন পডকাস্টটা আপনি ওয়ান ওয়ে বলতে পারেন, টু ওয়েও বলতে পারেন, বিকজ ওয়ান ওয়ে বলছে আমি ছেড়ে দিলাম পডকাস্ট। আবার টু ওয়ে এইভাবে বলতে পারেন বিকজ কমেন্ট সেকশনে আপনি অনেক রকমের ফিডব্যাক পাবেন, সেই দিক থেকে টু ওয়ে। অথবা ধরেন আপনি ইমেল পাঠিয়ে দিলেন সেই হিসেবে ওয়ান ওয়ে, বাট ইমেলের রেসপন্স করতে পারে অনেক কিছু শেয়ার করতে পারে, সেটা ইন দ্যাট কেস এটা টু ওয়ে। সো এটা অ্যাবসলিউটলি ওয়ান ওয়ে বলা যাবে না, মোস্টলি ওয়ান ওয়ে, বাট কাইন্ড অফ কিছু পার টু ওয়ে। ওকে, সো তাহলে ক্লিয়ারলি এটা বোঝাচ্ছে যে আজকের পডকাস্ট থেকে শুরু করে সামনে এই রিলেটেড যত পডকাস্ট হবে বা আরও যত কাজ হবে, সেখানে যদি কেউ আগ্রহ বোধ করে, সে যদি কষ্ট করে লিখে অথবা ইমেইলে রিপ্লাই করে অথবা একটা প্রোডাক্ট তো না, ওই যে জিনিসগুলো আমরা হেল্প করব তাদেরকে শেখার জন্য, সেটা পাওয়ার জন্য যদি সে তার ফিডব্যাকটা দেয়, সেটা খুবই সাগ্রহে গৃহীত হবে এবং তার প্রস্তাবগুলো, তার কথাগুলো, তার ফিডব্যাকগুলো ওয়েদার ইজ গুড অর ব্যাড, সেগুলো থেকে আরো ফার্দার ইমপ্রুভাইজ করার চেষ্টা করা হবে। এই তো হ্যাঁ, শিওর। সো যেমন ধরেন আমরা একটা ইমেল অ্যাড্রেস চালু করে দিব, মোস্ট প্রবাবলি entrepreneur@rockamary.com। সো এটা আমি একটু ভেরিফাই করে নিতে হবে যে অলরেডি এটা ওপেন করতে কোনো সমস্যা আছে কিনা। মোস্টলি হয়তো এটাই হবে, আমরা এটা কমেন্ট সেকশন হয়তো বা ডিক্লারেশন আকারে দিয়ে দিব। সো এখন যেমন admin@rockamary.com, যেটাতে হচ্ছে যে কারো যে কোনো প্রবলেম সে লিখে পাঠাচ্ছে। এর বাইরে যারা এন্টারপ্রেনারশিপ রিলেটেড জিনিসপত্র নিয়ে আমাদের সাথে কমিউনিকেট করতে চায়, অ্যাটলিস্ট এখনই আমরা কিন্তু সবাইকে ওয়ান টু ওয়ান সার্ভিস দিতে পারবো না, বাট অ্যাটলিস্ট যদি হয় যে ভাই আমরা ওই যে মেইলিং লিস্ট ওইটার মধ্যে আমরা যুক্ত হইতে চাই, যাতে রিসোর্সগুলো আমরা পাই, সেই জন্য আমরা entrepreneur@rockamary.com এই ধরনের একটা ইমেল অ্যাড্রেস প্রোভাইড করবো, যেখানে ওনারা ইমেল করলে আমরা দেন ওনাদের ইনফরমেশনটা আমাদের এই ডাটাবেসে অ্যাড করবো। ওকে, সো দ্যাট ওয়াজ ওয়াট দ্য লেভেল 1। লেভেল 2টা স্বাভাবিকভাবে অনেকের আগ্রহ তৈরি হচ্ছে, আমি শিওর যে আমি তো লেভেল 2তে ঢুকতে চাই। তাহলে লেভেল 2তে ঢোকার মেবি কি ক্রাইটেরিয়াস হতে পারে? আমি প্রথমত হচ্ছে অনেক বেশি আগ্রহ, গ্রোথ অ্যাটিটিউড, গ্রোথ মাইন্ডসেট। যেমন আমি এখনই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা ভেঙে বলার মতো এখানে স্কোপ নাই, আর ওটাও তো অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি আমরা চেঞ্জও করব। বাট ধরে নেন জিনিসটা অনেকটা এরকম, মানে বোঝার জন্য যে আমরা যা রিসোর্স এখানে শেয়ার করতেছি, এখন উৎসাহটা বোঝার জন্য এটা তো একটা ক্রাইটেরিয়া যে এই রিসোর্সগুলো কারা দেখতেছে, কারা সেটা অ্যাপ্লাই করতেছে। তো তখন আমরা হয়তো এই ধরনের একটা প্রসেসে গেলাম যে আমরা তো এই রিসোর্স শেয়ার করছি, এখান থেকে আপনি কি শিখছেন, কি অ্যাপ্লাই করছেন। ওগুলো থিওরিটিক্যাল হবে না, মোর অন প্র্যাকটিক্যাল বেসিস, বিকজ আমরা যখনই কিছু একটা দিব, জাস্ট পরীক্ষাটা এরকম হবে না আপনি বুঝে এটা রচনা লেখেন, প্রশ্নের উত্তর দিন, মোস্টলি হবে যে এটা আপনি কিভাবে কি শিখলেন, এবং মেবি কোনো ক্ষেত্রে সে ভুল করতে পারে, ফেল করতে পারে, সমস্যা নেই, বাট আপনি কিভাবে ট্রাই করছেন, সে মাঠে যেতে চায় কিনা সেটা তার জানার বিষয় আমাদের। হ্যাঁ, এবং আমরা কিছু গণ অ্যাসাইনমেন্টও দিতে পারি, এরকম প্ল্যানও আছে। যেমন ধরেন হচ্ছে আপনি নেক্সট 1 ইয়ারের আমরা তাকে টার্গেট সেট করতে বললাম, যেটা আমরা বলবো যে আপনি উচ্চাভিলাষী টার্গেট নেন, ফেল করলে করেন। দেন হতে পারে যে আমরা মান্থ টু মান্থ তাকে হয়তো রিপোর্ট পাঠাইতে বললাম যে আপনার প্রোগ্রেসের কি অবস্থা, আপনার চ্যালেঞ্জ কি ছিল। সো কেউ যদি হয় কন্টিনিউয়াসলি সে রিলিজিয়াসলি কাজটা করতেছে, দ্যাটস এ ক্লিয়ার ইন্ডিকেশন যে হি ইজ ট্রুলি ইন্টারেস্টেড অ্যান্ড হি ইজ রিয়েলি ট্রাইং। তো দিস আর দ্য ইন্ডিকেশন যেটা আমরা বুঝতে চাই। আমরা বলতে চাইবে সে কোচেবল কিনা, তার গ্রোথ মাইন্ডসেট আছে কিনা, বড় কিছু করার স্বপ্ন দেখে কিনা, আর ডেফিনেটলি সব কিছুর মধ্যে
তার মাইন্ডসেটের মধ্যে ইথিক্যাল সেন্স, মোরাল সেন্স, যে সামহাউ আমি টাকা বানাবো, এই অ্যাটিচিউড না। আমরা ডেফিনেটলি চাই যে মানুষের যে কল্যাণ, রাষ্ট্রের সমাজের কল্যাণ, এইটা যেন তার অ্যাটিচিউডের মধ্যে থাকে। ডেফিনেটলি সেটা মাপার মিটার নাই, বাট আমরা ওটা বুঝতে চাইবো, ডেফিনেটলি ওটা বুঝতে চাইবো। অ্যান্ড দেন অবভিয়াসলি দ্য থার্ড অ্যান্ড আলটিমেট লেভেল, সেটার ব্যাপারেও মানুষ জানতে চাইবে যে তাহলে আমি আমার ভিতর কি থাকলে, মানে সেক্ষেত্রে কি লেভেল 2 যেগুলো খোঁজা হচ্ছে সেগুলাই আরো বেশি আরো বেশি থাকলে আচ্ছা আরো বেশি মানে যে অ্যাট্রিবিউটগুলো আমরা চাই সেটাই সর্বোচ্চ মাত্রায় যাদের ক্ষেত্রে আমরা পাবো আর কি। ওকে, সো আমি যদি বুঝে থাকি তাহলে লেভেল 1 থেকে জার্নিটা এরকম হবে। ধরো আমি আমার নিজেকে নিয়ে চিন্তা করছি, তাহলে আমি কি করব, আমি এখন থেকে খেয়াল করব যে কোন জিনিসটা প্রকাশিত হচ্ছে, পডকাস্ট অর সামথিং, আমি ইমেল অ্যাড্রেস আসা মাত্র আমি সেখানে লিখতে থাকবো। আমি এটা নিয়ে চিন্তা করব না যেখানে আমাকে তারা ক্যাটার করবে কি করবে না। আমি আমার মতো উদ্যোক্তার মতো করে কাজ করতে থাকবো এবং আমি অপেক্ষা করব, মেবি সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আমি আমাকে যেন নেওয়া হয়, ওনাকে দোয়া করবো। অ্যান্ড আমরা চেষ্টা করবো অ্যান্ড যদি আমাদের নসিবে থাকে এবং আমরা যদি ওইটা কোয়ালিফাই করি, আমরা অটোমেটিকই সেকেন্ড রাউন্ডে চলে যাবো। মানে সেকেন্ড রাউন্ডের আগে ডেফিনেটলি আমরা উইল হ্যাভ এ ডিক্লারেশন, আমরা একটা এই ধরনের একটা সেমিনার করতে যাচ্ছি অর ওয়ার্কশপ করতে যাচ্ছি, তখন হয়তো আমরা বলবো যারা ইন্টারেস্টেড তারা আমাদের এই ফর্মটা সাবমিট করেন, প্রাইমারিলি এই ফর্মটা আগে পূরণ করেন। তো ওটা তো আর ওই এক রাতে করতে পারবেন, ওনাকে হয়তো সেই কাজগুলো শুরু থেকেই করতে হবে। অর্থাৎ আজকে থেকে যত শুরু থেকে ইন্টারেস্টেড হয়ে লেগে থাকবে তত তার জন্য সহজ হবে, কেসটা তত ভ্যালিড কেস তৈরি করতে হবে। সো দেন প্রবাবলি আমরা সেকেন্ড রাউন্ডে যাব। সেকেন্ড রাউন্ডে গিয়ে আবার ওই জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হবে, শুধু নট অনলি সেকেন্ড রাউন্ড, থ্রু আউট, যে আমি কি এটা টাকা বানানোর মেশিন বানাতে চাচ্ছি নাকি আমি মানুষের প্রবলেম সলভ করছি যাতে আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ ভালো থাকে। এটা একটা অনেক বড় এসেন্স এবং সেটার বাই প্রোডাক্ট হিসেবে উপার্জন। টাকা বানানোর মেশিন তো কোনো প্রবলেম না, টাকা আপনি সর্বোচ্চ বড়লোক হন, কিন্তু টার্গেটের জায়গায় ইথিক্যাল জায়গাটা ক্লিয়ার থাকতে হবে। সেটার থ্রুতে আমি যদি, কারণ আমি বলি কি, কেউ যদি সৎভাবে বড়লোক হয়, সৎভাবে ইথিক্যালি বড়লোক হয়, তার মানে সে সোসাইটিকে সবচেয়ে বেশি সার্ভ করছে। কেন? কারণ হচ্ছে যে আমি যদি ইথিক্যালি টাকা কামাই, তার মানে ও আমাকে টাকা দিচ্ছে কেন? বিকজ ডেফিনেটলি আমি তাহলে এমন একটা সার্ভিস বা প্রোডাক্ট ডিজাইন করেছি যেটাতে তার অনেক বেনিফিট হচ্ছে। আমি তো তার কাছে ছিনতাই করে চুরি করে টাকা নিচ্ছি না। তাহলে আমি পৃথিবীর সবচেয়ে বড় বড়লোক হয়ে গেলাম, এটা কাইন্ড অফ ইন্ডিকেট করে যে তার মানে আমি প্রচুর ভ্যালু অ্যাড করলাম। আমার কাছে বেশি স্ট্রাইক করতেছে একদম শুরুর দিকের কথাগুলা, যেখানে উদ্যোক্তাকে ডেফিনেশনটা ভেঙে তৈরি করা হয়েছে। আবার শেষের দিকের জায়গাটাও আমার মনে হলো যারা শুনছেন সবাই তো আসলে একটা কল ফর অ্যাকশন খুঁজবেন, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মিসিং আছে যে ভাই আপনারা এগুলো করতে চান, আপনাদের কি বেনিফিট, আপনারা কি চান? আমি ওইটা জিজ্ঞেস করি নাই, কিন্তু আমি আসলে না, ওইটার উত্তর তো এক অর্থে তুমি বলছোই যে এটা তো দিন শেষে তোমাদের বিজনেসকেও সাপোর্ট করে, আর যেহেতু অন্যরকম বাংলাদেশের স্বপ্নটা সেটাও তো অ্যাচিভ হয়। মানুষজন অনেক সময় স্বপ্ন ওটা মিন করে না, মানুষ বলো স্পেসিফিক মিন করে যে ভাই ম্যাটেরিয়ালিস্টিক্যালি। সো ম্যাটেরিয়ালিস্টিক্যালি ডেফিনেটলি আই ওয়ান্ট টু শেয়ার। নাম্বার 1 হচ্ছে যে রকমারির ডিরেক্ট বেনিফিটটা কি? একটা হচ্ছে অন্যরকম বাংলাদেশ বা আমাদের যেগুলো সফিস্টিকেটেড, সেটা তো অ্যাকচুয়ালি মানুষকে প্রমাণ করা যাবে না, বা এটা মানুষের কাছে প্রমাণ করার বিষয় না। এটা তার মানুষ যেটা বুঝবে ম্যাটেরিয়ালিস্টিক যে পার্টটা, সেটা হলো যে রকমারির থ্রুতে যদি কেউ বিজনেস করে এবং সেই প্রতিষ্ঠানটা যদি ধরেন কথার কথা 2x গ্রো করে, ডাবল হয়ে যায়, ট্রিপল হয়ে যায়, তাহলে কিন্তু ডিরেক্ট বেনিফিট রকমারি পাচ্ছেই। কেননা তার বিজনেস বড় হওয়া মানে তো রকমারির বিজনেস বড় হওয়া, কারণ এরকম অনেক উদ্যোক্তার বিক্রির যোগফলই তো রকমারির বিক্রি। সো এই জন্য এটা খুব অবভিয়াস যে আমরা যদি ওনাদেরকে গ্রো করাই, এটা আমাদের ডিরেক্ট বেনিফিট। আর এর বাইরে আমাদের উদ্যোক্তা প্রোগ্রাম, যাদেরকে বিশেষ করে আমরা একদম 1-to-1 সার্ভিস ক্যাটার করব, সেটা গ্লোবালি যে ইনকিউবেশন এবং এক্সিলারেশন প্রোগ্রাম যেগুলো আছে, কাইন্ড অফ ওইটার আদলে যে সার্টেনলি সার্ভিসের এগেইনস্টে আমরা হয়তো কিছু স্টেক করব, কিছু ইনভেস্টমেন্টের থ্রুতে অ্যান্ড কিছু সার্ভিসের থ্রুতে। কিছু স্টেক বলতে অনেকে হয়তো নাও বুঝতে পারে যে মানে কিছু ইকুইটি বা কিছু শেয়ার, ওখান থেকে হয়তো আমরা, ওটা নেগোসিয়েশনের উপর ডিপেন্ড করবে হোয়াট কাইন্ড অফ সার্ভিস আমরা দিতে চাই আর ওইখানে কতটুকু আমরা পার্সেন্টেজ নিতে চাই। সো এটা খুবই ভ্যারি করবে। কারো ক্ষেত্রে হয়তো আমাদের শেয়ার নেওয়ার প্রয়োজন, আমরা ফিল করব না যে আমরা জাস্ট কন্ট্রিবিউট করে হ্যাপি, কারো ক্ষেত্রে হয়তো নিব, কারো ক্ষেত্রে হয়তো ছোট, কারো ক্ষেত্রে হয়তো বড়। আর আরেকটা মেজর জায়গা হচ্ছে যখন আমরা ইনভেস্টমেন্ট রেইজ করব অ্যান্ড ফান্ড করব, ইনশাল্লাহ চেষ্টা করব, সো ওইটার থ্রুতে যে শেয়ারগুলো আমরা পারচেস করব বা পুরো ডিলিংসের মধ্যে থাকবো, সেটা আমাদের জন্য একটা ফিনান্সিয়াল বেনিফিটের জায়গা তৈরি করবে। সো মানুষ ওইটা বুঝতে চায় যে ভাই আপনার ধান্দাটা কি। হ্যাঁ, এবং আই থিঙ্ক অন্যরকম গ্রুপের মতো প্রতিষ্ঠান যদি কারোর সাথে স্টেক নিয়েও যদি যুক্ত হতে চায়, সেটা আমি মনে করি তাদের জন্য একটা অনেক বড় সাপোর্ট এই সব স্টেজে। জি জি, আমি এখানে একটু ওই জাস্ট একটু ক্ল্যারিফাই করি। যেমন ধরেন কথার কথা যে কারোর কাছ থেকে আমি বললাম ভাই তুমি আমাকে 5% শেয়ার দাও, এই 5% শেয়ার অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে। কিভাবে
ডিস্ট্রিবিউটেড হবে, কারণ ওইটা হচ্ছে কি সে এগ্রি করলে হবে না হলে নাই, বিকজ ডিপেন্ড করে যে আমি তাকে কি সার্ভিস দিতে চাই সেটার বিনিময়ে সেই পার্সেন্টেজ ছাড়া ওর দি মনে করে কিনা, বিকজ তার ডিল হওয়ার কিছু নাই। যেমন ধরেন আমি যখন বলতেছি মেইন স্ট্রিম মিডিয়ারা অনবোর্ড হবে, বড় বড় ইনফ্লুয়েন্সার্সরা অনবোর্ড হবে, তাহলে তারা যখন অনবোর্ড হবে, তারা যখন এই এন্টারপ্রেনারকে হাইলাইট করতে চাইবে, তাহলে তাদেরও একটা বেনিফিট দেওয়া লাগবে। তখন ওই বেনিফিট প্যাকেজটা আমরা আসলে ডিজাইন করতে চাই। দ্যাট ইজ হচ্ছে এই যে শেয়ারটা আমি নিলাম, এই শেয়ারটাই আবার একে যারা যারা বেনিফিট দিবে তাদের ভিতরে মেজরিটি ডিস্ট্রিবিউট করা, আমাদের হয়তো অল্প একটা পার্সেন্টেজ থাকতে পারে, এইভাবে আমরা হয়তো পুরো জিনিসটাকে ক্যালকুলেট করব। সো ওইটাও ক্লিয়ার হয়ে গেল অন্যরকম গ্রুপ বা রকমারির বেনিফিট কি। সো আমি যতটুকু সামারি পেয়েছি আমার মতো করে আমি সেটা একটু বলার চেষ্টা করলাম সবাইকে, যে উদ্যোক্তাকে আমরা ভেঙে নতুন করে একটা ডেফিনেশন করেছি, এভরিওয়ান ক্যান বি আ এন্টারপ্রেনার। অ্যান্ড দেন আমি শেষের দিকে এসে আমার কাছে কল ফর অ্যাকশনগুলো খুব ক্লিয়ার মনে হয়েছে। ফার্স্ট স্টেজ হয়তো খুব শিগগির শুরু হবে, সেকেন্ড স্টেজে কিছু লিমিটেড লোক বেসড অন দেয়ার পারফরম্যান্স অ্যান্ড হাউ দে ইন্টারঅ্যাক্ট অন দ্য একটু অ্যাড করি, সেটা হচ্ছে সেকেন্ড ফেজ যে জীবনে একবারই হবে তা কিন্তু না, এটা ইটারেশন হতেই থাকবে। হ্যাঁ, সো দেয়ার উইল বি স্পেলস ওয়ান আফটার অ্যানাদার, এবং সেখান থেকেও একটা আলটিমেট স্টেজে যাবে, এবং আমরা উইশ করছি যে সেখান থেকে অনেকগুলা সফল মুখ, সফল কোম্পানি এবং সফল উদ্যোগ বের হয়ে আসবে। বাট শুরুটা আমরা যেখান থেকে করেছি আজকে উদ্যোক্তা কথা, সেটার আজকে লঞ্চ হয়ে গেল। আমরা এই টেবিলে আরো অনেক ভালো ভালো এবং কি বলা যাবে উৎসাহ তৈরি করতে পারে, আমাদেরকে নতুন নতুন আইডিয়া দিতে পারে, নতুন নতুন দিক নির্দেশনা দিতে পারবেন। আমি আবারও জোর দিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন এই যে ওই অ্যাটিটিউডটা যে ভাই আমি কি করব, এই জায়গাটা নিয়ে আমি আবারও কথা বলতে চাই যে মানুষ মনে করে, মেজরিটি মানুষ মনে করে যে সবচেয়ে পাওয়ারফুল অর্গানাইজেশন পৃথিবীর ভিতরে সেটা হচ্ছে রাষ্ট্র। আমি তাকে জাস্ট এইটুকু চিন্তা করতে বলবো যে বর্তমানে এই কথাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বা ভেঙে গেছে, ইনভ্যালিড হয়ে গেছে অনেক কেসে। কারণ পৃথিবীর এখন এমন এমন কোম্পানি আছে যারা রাষ্ট্রের চেয়ে পাওয়ারফুল। ফর এক্সাম্পল একটা ফেসবুক, একটা ইউটিউব, ও কত শক্তিশালী একটা এন্টিটি, সে যদি জাস্ট বলে যে ভাই এই সার্টেন কিছু টাইপের কন্টেন্ট আমরা অ্যালাউ করব না, তাই না, তাদের সারা পৃথিবীর ভিতরে মানে এলোমেলো লেগে যাবে। ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট, তাই না, তখন সে টুইট করলো, টুইটার তার বোধহয় কী বললো যে অ্যাকাউন্ট ফ্যাক্ট চেক লাগাই দিল নাকি, ডোনাল্ড ট্রাম্প খেপে মেপে অস্থির। আপনি চিন্তা করেন সে তখন ইউএসের প্রেসিডেন্ট, যে কান্ট্রি সারা পৃথিবীর সবচেয়ে বড় মোরল্যান্ড, সারা পৃথিবীর সবচেয়ে বড় প্রচার যন্ত্র তারা ওন করে, সেই প্রেসিডেন্টের টুইটারে গিয়ে কেন টুইট করতে হবে? সেই টুইটার যখন তাকে ব্লক করলো, সেটা নিয়ে সে আবার অনেক মাথা গরম করলো, অ্যান্ড দেন সেটাও সে মানে কি টুইটার সেটা গ্রাহ্য করলো না। ক্ষমতা প্রদর্শনের জায়গা থেকে বলতেছি না আমি, ইম্প্যাক্টের জায়গা থেকে, মানে সরাসরি রাজনীতি বা ক্ষমতা না, কিন্তু মানুষের ব্রেইনকে কি বলে বায়াস করার ক্ষেত্রে, চিন্তার তৈরি করার ক্ষেত্রে ভালো দিকে হতে পারে, খারাপ দিকে হতে পারে। যে আজকের দিনে আজকে আমার রাষ্ট্র সারা দিনে আমাকে কি কি জিনিস আমাকে এসে বায়াস করছে, কি কি জিনিস আমার উপর ইম্পোজ করছে। হোয়ারেজ আজকে ফেসবুক আমাকে কত কিছু বায়াস করছে, কারণ ও ফিডে আমাকে কি দেখাচ্ছে, ইউটিউব আমাকে কি নাম বলে ইয়েতে কি দেখাচ্ছে, সাজেশনে কি দেখাচ্ছে, ও আমার ঘন্টার পর ঘন্টা আটকায় রাখার জন্য কত মেকানিজম করতেছে। তাহলে চিন্তা করেন যে ওর যা পাওয়ার কোনো রাষ্ট্রের সাথেই পাওয়ার না। আপনি দেখেন পৃথিবীর অনেকগুলো বিগেস্ট বা লার্জেস্ট প্রজেক্টের অনেকগুলোই রাষ্ট্রের না, কোম্পানির। ফর এক্সাম্পল গুগল স্ট্রিট ভিউ সারা দুনিয়ার বলতে পারেন সমস্ত রাস্তাঘাট এবং চারপাশের ছবি তুলে ফেলছে। এটা কি ছোটোখাটো প্রজেক্ট? পুরা মানে কাইন্ড অফ প্ল্যানেটের। আমি যে কমিউনিকেশন করতেছি, এক্সপ্রেস করতেছি আমার মনের ভাব, যা কর্মকাণ্ড করতেছি, দেখেন রাষ্ট্র কতটুকু আর কোম্পানি কতটুকু। এবং শুধু একটা রাষ্ট্র না, এটা ক্রস বাউন্ডারি, রাইট, এক্স্যাক্টলি, ইস্ট টু ওয়েস্ট। হ্যাঁ, সো আজকে হয়তো ছোট্ট এসএমইদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই, বাট এদের ভিতরে আমরা এমন মানুষ চাই যাদের এমন স্বপ্ন থাকবে, যারা গ্লোবাল স্কেলে এমন কোম্পানি করতে পারবে যেটা সারা দুনিয়াকে পজিটিভলি চেঞ্জ করে দিবে। সারা দুনিয়ার ভিতরে যে প্রবলেমগুলো লিটারেলি এক্সিস্ট করে, অনেক বড় বড় কর্পোরেশনই বড় বড় প্রবলেম ক্রিয়েট করেছে, আবার আমরা বলতে চাই এমন কর্পোরেশন হওয়া উচিত যে আবার এই প্রবলেমগুলোকে সলভ করবে। সো সেটা অ্যাকচুয়ালি হওয়ার জন্য ইটস এ ওয়ান্ডারফুল টাইম ইন হিউম্যান হিস্ট্রি, বিকজ হিউম্যান হিস্ট্রিতে মানুষ এত এম্পাওয়ার্ড কখনো ছিল না। একটা ব্যক্তি মানুষ, সিঙ্গেল একটা ব্যক্তি মানুষ পৃথিবীটাকে সুন্দর করে বিল্ড করার জন্য আমরা চাইবো ওরকম স্বপ্নবাজ মানুষ গড়ে উঠুক, এবং সেই জার্নিতে আমরা ছোট্ট হলেও একটা যাতে অবদান রাখতে পারি, এটা অ্যাকচুয়ালি আমাদের স্বপ্ন। আমাদের আলোচনা আমি জানি না যে কোনো কোনো জায়গায় আপনাদের জন্য ফলো করা হয়তো একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কিনা। আমাদের আজকের আলোচনাটা আমাদের বই কথা প্রোগ্রামটার মতোই। আজকের আলোচনাটার সামারি আপনি এখান থেকে যা যা রিসিভ করলেন সেটা আমাদের ইউটিউবের যে কমেন্ট সেকশন সেখানে লিখে জানাবেন। যারা কমেন্ট লিখবেন তাদের থেকে অন্তত 3 জন যারা সুন্দর করে গুছিয়ে লিখতে পারবেন তাদেরকে আমরা পুরস্কৃত করবো ইনশাল্লাহ। আর আমাদের এই জার্নিতে আপনারা কানেক্টেড হন, আমাদের সাথে আপনারা বিভিন্নভাবে এঙ্গেজড হন। মানে জিনিসটা এমন না যে আমরা দিব আপনারা নেবেন, এরকম না। আমরা চাচ্ছি একটা কোলাবোরেটিভ জার্নি, যেটার মধ্যে দিয়ে শুধু বাংলাদেশ অন্যরকম হবে না, সারা পৃথিবী যেন অন্যরকম হয়।
সবাই ভালো থাকবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।